আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ড করা শুরু করছি। আচ্ছা, হ্যাঁ, একটু নিচে আসেন দেখি। একটু নিচে আসেন স্ক্রল করে। এটা ভাইয়া জি, বলেন। দেখতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, সুন্দর। এইটুকুই করলাম। এটা হচ্ছে সেকেন্ড ক্লাসেরটা, আর ফার্স্ট ক্লাসেরটা হচ্ছে এটা। প্রথম দিন যেটা করাইছেন ওইটার ওইটাই মানে আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম আর কি যে আপনি নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে কতটুকু করছেন বাকি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আমার আর একটা প্রশ্ন ছিল, যেমন হ্যাঁ, মনে বলেন। করেন H1 যদি র‍্যাপ করি, মানে ট্যাগ যদি ইউজ করি, তাহলে মনে করেন যদি এই যে লরমের প্রথম অংশটা যদি পোস্টটা পর্যন্ত করতে যাই, তাহলে মনে করেন শুধু ফুল স্টপেরটাই উপরে উঠে যায়, বড় হয়ে যায়, আর বাকি জায়গাটা নিচে চলে আসে। ওইটা মানে কিভাবে আমি টেক্সটের প্যারাগ্রাফের মাঝখানে যদি অংশটা বড় করতে চাই একটা অংশ, হুম। তাহলে ওইটা কিভাবে করবো? প্যারাগ্রাফের মাঝখানের অংশ আপনি কি হ্যাঁ, ট্রাই করে মাঝখানে দেখছেন? মানে আপনি কি ট্যাগ দিয়ে ট্রাই করে দেখছেন দেখান আমাকে। আমি আপনার এটা দিয়ে করছিলাম, হয়তোবা আছে। আচ্ছা, যে বিষয়টা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে, অনেক সময় HTML এরকম হয় যে দেখবেন যে কিছু, কিছু ট্যাগ আছে যেটা হচ্ছে যে আপনি মানে পাশাপাশি লিখছেন বা নিচে, নিচে লিখছেন। কিন্তু তারপরেও জিনিসটা হচ্ছে যে আপনার মানে একটা স্পেস দখল করে থাকে। ধরেন আপনি হেডিং লিখছেন। হেডিং লেখার পরে যদি আরেকটা হেডিংও ইউজ করবেন, দেখবেন যে আপনার এটা নিচে, নিচে আসতেছে লেখাগুলো। কিন্তু অনেক সময় দেখবেন যে কিছু, কিছু ট্যাগ ইউজ করলে আপনার হচ্ছে ওই যে আপনার কি বলে উম যেটা হচ্ছে বোল্ড করছেন কোনো একটা সেন্টেন্স, প্যারাগ্রাফ বা টুকটাক কয়েকটা এরকম ট্যাগ আছে যেগুলো হচ্ছে আপনার পাশাপাশি এসে পড়ে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে এইগুলার মধ্যে পার্থক্যটা এরকম যে ব্লক লেভেল এলিমেন্ট এবং আরেকটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে অনেক সময় নিচে, নিচে শো করে, অনেক সময় পাশাপাশি শো করে। তো আমরা আরেকটু ক্লাস কয়েকটা করি। তারপর দেখবেন যে আপনার এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা আপনার জায়গা দখল করে থাকবে পুরো জায়গা, কোনটা কম জায়গা দখল করে আপনার হচ্ছে যে নিচে লাইনে চলে যাবে বা পাশাপাশি থাকবে। এই জিনিসগুলো বুঝে যাবেন। যে আপনি যে হেডিংটা ইউজ করতেছেন এই ট্যাগটা এটা হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট। ওরা পুরো একটা জায়গা দখল করে থাকে, বুঝছেন? আমি একটু আপনাদেরকে দেখাই যে আচ্ছা, একটা সেকেন্ড, আমার স্ক্রিনটা আমি শেয়ার দিই। আমি আমি স্টপ শেয়ার করে দিই ভাইয়া। আপনার শেয়ার অফ করা লাগবে না, আমি এখান থেকে করলেই আপনারটা চলে যাবে। ওকে। আচ্ছা, ধরেন আমি দাঁড়ান ক্লাসের ইয়াগুলো ওপেন করি ফাইলটা। এই যে একটু খেয়াল করবেন যে আমরা এখানে কোথায়, কোথায় হেডিংটা ইউজ করছিলাম। এই যে দেখেন এটা একটা H1 ট্যাগ। ঠিক আছে? H1 ট্যাগ আমি ধরেন এটাকে ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। জি, বলেন। আম, ক্লাসটা কি রেকর্ড স্টার্ট করা হয়েছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমি আজকে ফুল ক্লাসটা করতে পারবো না, একটু সমস্যা আছে, আমাকে লিভ নিতে হবে। আচ্ছা। আচ্ছা, দেখেন কিন্তু ভাইয়া, তো ব্লক লেভেল এলিমেন্টের কাজটা হচ্ছে এরকম যে আপনি মানে প্রত্যেকটা জিনিস না একেকটা স্পেস নিয়ে থাকে। খেয়াল করবেন যখন আপনি এটা আমরা হচ্ছে সামনে ওই যে বললাম যে আপনার ইন্সপেক্ট এলিমেন্ট কেন করি এটার কারণটা আপনি বুঝতে পারবেন। তো এই তো মোটামুটি একটা কারণ দেখে ফেললেন যে যেকোনো একটা ট্যাগ যখন ব্যবহার করেন আপনার ব্রাউজারে কতটুকু জায়গা নিচ্ছে ওই সেন্টেন্সটুকু, এটা কিন্তু আপনি এখানে এসে বুঝতে পারবেন। ঠিক আছে? ধরেন এই যে H1 ট্যাগটা, H1 ট্যাগটা এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। ওরা করে কি পুরো জায়গা দখল করে থাকে ব্রাউজারে। ধরেন আপনি অন্য একটা ট্যাগ ব্যবহার করলেন যে এই যে এই ট্যাগটার মধ্যে কি করে এই যে ব্লক কোড ট্যাগটা হচ্ছে যে তাকে আপনি যতটুকু মানে সে লেখা মানে যতটুকু সে লিখে জায়গা দখল করে মানে ওই স্পেসটুকুই দখল করে। বাড়তি অংশ কিন্তু সে দখল করে না এরকম। তো আপনি সামনে আরো এরকম কয়েকটার সাথে এই যে যেমন ধরেন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ সবসময় দেখবেন যে আপনি যতগুলো লিখতেছেন এটা হচ্ছে সে যতটুকু লাইন জুড়ে বা যতটুকু স্পেস দখল করা দরকার ততটুকু করতেছে। তার চেয়েও কিন্তু বেশি করতেছে। দেখেন এই যে ভিজিট মাই প্রোফাইল সেন্টেন্সটা কতটুক ছোট্ট একটা সেন্টেন্স। তারপর একটু এই সেন্টেন্সটাতে আসেন। এটা কি ছিল আমাদের ট্যাগ? এটা ছিল আমাদের হচ্ছে স্ট্রং ট্যাগ। তারপর আরেকটু উপরে যাই। এটা হচ্ছে বোল্ড ট্যাগ ছিল। এটা দেখেন অল্প একটু জায়গা দখল করে আছে। কিন্তু আপনি যখন হচ্ছে যে H1 ট্যাগে যাবেন দেখবেন যে তারা লাইনটা হচ্ছে অল্প একটু ইভিনিং schedule কিন্তু দেখেন পুরো অংশ জুড়ে দখল করে আছে। তো এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য। কিছু, কিছু ট্যাগ হচ্ছে পুরো ব্রাউজারে জায়গা দখল করে থাকে। কিছু, কিছু হচ্ছে অল্প জায়গা দখল করে থাকে। তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। সো মানে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করেন। দেখবেন আস্তে, আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে।
যাই হোক তো কালকের ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? মানে এখন পর্যন্ত যতটুকু আমরা করছি কোনো কিছু বুঝেন না এরকম হইলে বলেন। নতুন কিছু তো বাদ। নতুন কিছু তো আমি দেখাবো। মানে পুরোনো জিনিসের মধ্যে কোনো কিছু এখন পর্যন্ত কেউ বুঝেন নাই বা কোনো একটা কনফিউশন আছে থাকলে বলতে পারেন। হ্যালো ভাইয়া। জি বলেন। যে ভাইয়া, আহ, আমরা যে আমাদের পিকচার গুলা ব্যবহার করি এটা মানে পুরো পেজ জুড়ে চলে আসে, এটা মানে হ্যাঁ। সাইজটা কিভাবে পারফেক্ট ভাবে? আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে হ্যাঁ। এই যে আমরা কিন্তু এখন কিসের কাজ করতেছি? আমরা হচ্ছে এখন HTML তে কাজ করতেছি, তাই না? তো HTML এর কাজটা কি? HTML হচ্ছে যে একটা জাস্ট আপনাকে একটা বেসিক একটা স্কেলিটন ওয়েবসাইটের ধরেন আপনি একটা কঙ্কাল বানাচ্ছেন বা একটা স্ট্রাকচার তৈরি করতেছেন, হ্যাঁ? বেসমেন্ট তৈরি করতেছেন। যখন আপনি CSS ইমপ্লিমেন্ট করবেন তখন দেখবেন ওয়েবসাইটে একটা স্ট্রাকচার এসে পড়তেছে। আপনি একটা ওই যে আমি বলছিলাম কি বলে যে সিমেন্ট দিয়ে একটা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং তুলছেন, হ্যাঁ? রং করেন নাই। তারপর হচ্ছে আস্তর দেওয়া হয় নাই। তারপর হচ্ছে টাইলস বসানো হয় নাই, ফিটিংস বসানো হয় নাই। ওইটা ছাড়া কি একটা বিল্ডিং হচ্ছে একটা নরমাল একটা স্ট্রাকচারের মতো। যখন আপনি দেয়াল তুলবেন, রং-টং করবেন তখন কি বিল্ডিংটা একটা সুন্দর একটা স্ট্রাকচার অনুযায়ী দাঁড়া করাইতে পারবেন। তেমন একটা ওয়েবসাইটে এরকম CSS ছাড়া একটা ওয়েবসাইট হচ্ছে রং ছাড়া বিল্ডিং, আস্তর ছাড়া বিল্ডিং, ফাউন্ডেশন মানে কোন রকম দেওয়া এরকম একটা জিনিস। ওকে? তো আমরা আজকের ক্লাসে একটু CSS নিয়ে আলোচনা করব। তো মোটামুটি দেখবেন যে আস্তে, আস্তে স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা ওয়েবসাইট বানানো শুরু করে দিছি। ওকে? আচ্ছা চলেন আমরা হচ্ছে ১ম এই একদম একটা ওয়েবসাইট বানাবো না। আমাদের হচ্ছে বেসিক ট্যাগ গুলোর সাথে পরিচিত হবো। তারপর হচ্ছে যে আমরা CSS কেমন করে ইউজ করতে হয়, কোথায় কালার দিতে হয়, কোথায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, এগুলোর সাথে আস্তে, আস্তে পরিচিত হবো। যখন আমরা মোটামুটি বেসিকটা নিয়ে ফেলবো, তখন আমরা একটা ওয়েবসাইট বা একটা যেকোনো একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য কাজ শুরু করব। ঠিক আছে? তো আচ্ছা দেখেন আমরা আজকে একটা নতুন ক্লাস এখানে দেখে একটা ফাইল ভাইয়া, খুললাম। হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের গুলা শেয়ার করে দেখাবো না? স্ক্রিন শেয়ার করে আমাদের কাজগুলো। আ আচ্ছা আমি ভুলে গেছিলাম। একজনের কাজ দেখতে, দেখতে। আচ্ছা ঠিক আছে আপনারা ক্লাস শেষে দেখেন নাকি? আপনারা আশা করি সবাই মোটামুটি বুঝছেন বা কাজ করছেন। ওকে ভাইয়া। ঠিক আছে? আমি ক্লাস শেষে একটু সময় করে দেখব না। ঠিক আছে? এখন দেখি আমি শুরু করে দেই। নাহলে আপনাদের ক্লাস দেখতে, দেখতে দেখা যাবে যে মানে অনেক লেট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা ফাইল খুললাম। আচ্ছা ফাইল কেমন করে খুলতে এটা তো সবাই জানেন। জাস্ট হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন ফাইল। কোন একটা ফাইল ধরেন ক্লাস 2 তে একটা ফাইলে কাজ করছেন, এটা ওপেন করে এখানে কাজ করা শুরু করতে পারেন। কিংবা আপনার যদি মন চায় যে না আমি নতুন ফাইল ক্রিয়েট করে কাজ করব, তো নিউ ফাইলে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আ কন্ট্রোল এস দিতে পারেন বা কন্ট্রোল শিফট এস দিতে পারেন। কন্ট্রোল এস দিলাম আমি। তারপর হচ্ছে এখানে এসে একটা ফাইল খুলে নিই আমি। ক্লাস 03 আচ্ছা আমার ফাইলের এটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে চুজ করে নিতে পারেন যে কোথায় HTML আছে কিনা কিংবা আপনি সরাসরি এখানে লিখে দিবেন যে index.html আচ্ছা তো আমার শর্টকাটটা কি ছিল আমার যে HTML এর স্ট্রাকচার টানার জন্য শর্টকাটটা কি বলেন তো একজন ব্যাকস্ল্যাশ শিফট ওয়ান। শিফট ব্যাকস্ল্যাশ শিফট ওয়ান। শিফট 1 ব্যাকস্ল্যাশ এর কাজ তো ডিফারেন্ট ও সরি ওয়ান শিফট 1 চাপ দিলে আমার একটা এরকম এক্সক্লেমেটরি সাইন আসবে তারপর ট্যাব কিংবা এন্টার প্রেস করব বাকিটুকু এসে পড়বে ঠিক আছে ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? জি বলেন আমি কালকে ডক টাইপটা এভাবে বসেছি কিন্তু আমার পুরো স্ট্রাকচারটা আসে না কেন? আমার আচ্ছা কালকে পুরো আচ্ছা আপনি কি কি বলা হয় যে আপনি কোন কোড এডিটর ইউজ করেন কোনটা ভিজুয়াল স্টুডিও কোড জি ভাইয়া, তাহলে তো আসা উচিত এই যে ঠিক এটাই তো আসে নাকি নাকি এটাও আসে না এটাও আসে না, শুধু ডক টাইপ HTML-টা আসে। তাহলে আপনি দিতে ভুল করছেন আমি আরেকবার দেখা দিচ্ছি এটা দেওয়ার সিস্টেমটা আচ্ছা হচ্ছে এরকম এই যে শিফট চেপে ওয়ান চাপ দিবেন দেওয়ার পর দেখবেন যে আপনার এরকম একটা সাজেশন আসতেছে খেয়াল করছেন এমএট অ্যাব্রিভিয়েশন আপনার কি এই লেখাটা আসে আচ্ছা ভাই, আমি প্রথমে ওই সাইন ব্র্যাকেটটা দিছিলাম যার আচ্ছা কারণে আসে না মনে না হয়। এটা মানে দেখবেন যে আপনার এরকম একটা মাউস দিয়ে আপনি চাইলে ক্লিক করলেও হবে কিংবা জাস্ট হচ্ছে ট্যাব কিংবা এন্টার প্রেস করবেন ঠিক আছে এই সাইনটা আসলে দেখবেন যে আপনার এই ধরনের একটা জিনিস আসতেছে এমএট অ্যাব্রিভিয়েশন তো এটা যে বোঝায় যে আপনি কোনটাতে ক্লিক করবেন দেখেন এরকম দুইটা সাজেশন আসতেছে আমি যদি এটা দিই এটা দিলে কিন্তু কাজ করবে না কাজ করবে কোনটা কাজ করবে হচ্ছে প্রথমটা ঠিক আছে দ্বিতীয়টা না প্রথমটার মধ্যে আপনি ক্লিক করেন দেখবেন আইসা পড়ছে কিংবা আপনি সরাসরি জাস্ট ট্যাব প্রেস করেন এটা করার পর কিংবা এন্টার প্রেস করেন কিবোর্ড থেকে দেখবেন আইসা পড়ছে ওকে জি ভাইয়া। আচ্ছা তো আমরা এটা টাইটেলটা চেঞ্জ করে নেই ক্লাস 03 ওকে তো কালকে পর্যন্ত আমরা মোটামুটি অনেকগুলো ট্যাগের সাথে পরিচিত হয়েছি ধরেন কি বলে আপনার হচ্ছে যে বোল্ড ট্যাগ স্ট্রং ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ এমফেসাইজ করছি আমরা টেক্সট কি স্মল করছি ডিলিট করছি তারপর কয়েকটা ফরম্যাটিং শিখছি তারপর হচ্ছে মোটামুটি জাস্ট একটা বেসিক একটা আইডিয়া নিয়েছি HTML অ্যাকচুয়ালি কি কি করা যেতে পারে তারপর আমরা
আপনাদের যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করা শুরু করছি, আমরা কিন্তু হচ্ছে যে একটা যেকোনো একটা লিঙ্কে যখন ক্লিক করি তাহলে কি হয়? সেটা ওই কারেন্ট পেজে ওপেন হয়। তো আমরা চাইলে নতুন পেজে ওপেন করতে পারি, নতুন একটা ট্যাবে। সেটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম। কেউ বলতে পারবেন সেই অ্যাট্রিবিউটটা কি ছিল? ঠিক ভাইয়া, টার্গেট। টার্গেটের মানে অ্যাট্রিবিউট তো টার্গেট আর ভ্যালুটা কি ছিল? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক। এক্সাক্টলি, সুন্দর। তো আমরা হচ্ছে এভাবে করে আমরা কি করি? লিঙ্কগুলোকে আমরা হচ্ছে হাইপারলিংক করে ফেলতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আমরা মোটামুটি একটা ওয়েবসাইটে HTML এর বেসিক কয়েকটা আইডিয়া পাইছি। তো আমরা হচ্ছে এখন সরাসরি CSS নিয়ে কাজ করা শুরু করব। তার পরবর্তীতে CSS এর কয়েকটা বেসিক জানবো, আবার HTML এগুলো ইমপ্লিমেন্ট করব। তো মোটামুটি আমরা ২ টাকে একসাথে কম্বাইন করে কাজ করা শুরু করব। ঠিক আছে? তো চলেন আমরা একটু CSS এর সাথে সামান্য একটু পরিচিত হই। তো CSS অ্যাকচুয়ালি কেমন করে কাজ করে? CSS এর কাজটা অ্যাকচুয়ালি কি? আমি অলরেডি বলছি যে আমাদের কেউ কিছু বললেন? যদি না বলেন তাহলে সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখেন, হ্যাঁ? যেটা একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, মাঝখানে কথা বললে ইন্টারাপশন হবে। তো যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে আমরা CSS টা ইউজ করি কেন? মূলত একটা ওয়েবসাইটকে স্টাইল প্রয়োগ করার জন্য। আমরা CSS এর ফুল ফর্ম যদি ভেঙে নেই তাহলে জিনিসটা এরকম হয় যে ক্যাসকেডিং স্টাইল শিট। সো আমরা এটা থেকে মোটামুটি বুঝতে পারি যে CSS টা হচ্ছে আমার কি এটা একটা স্টাইলের কাজে ব্যবহৃত হয়। আপনারা যদি গুগল করেন যে CSS রিলেটেড কি আছে, হ্যাঁ? আপনি জাস্ট হচ্ছে CSS লিখে সার্চ করেন। দেখবেন যতগুলো ব্লগ আছে মানে আপনি এগুলো একটা করে ঢুকে দেখেন। হ্যাঁ? যে CSS এর ব্যাপারে কি বলা হইছে। তো আপনি এখানে আসেন, এই লিঙ্কটা আমি আপনাদের ক্লাসে দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে গেলে আপনি CSS রিলেটেড W3 Schools এর রেফারেন্স পাবেন। এছাড়াও আরেকটা আছে মানে রেফারেন্স হিসেবে মানুষজন ইউজ করে Mozilla, দাঁড়ান, এই যে developermozilla.org, এটা আরেকটা ওয়েবসাইট। এটাও হচ্ছে মানুষজন আপনার হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করে। তো আপনি যদি আহ, এই ওয়েবসাইটে সরাসরি আসেন, আমি ধরেন এটাকে ওপেন করি, MDN ওয়েব ডক্স, এটাও কিন্তু একটা রেফারেন্স হিসাবে কাজ করে। এটা হিউজ একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট। এটা রিলেটেড এখানে অনেকগুলো জিনিস পাবেন। এটা W3 Schools এর মতো অনেকগুলো রেফারেন্স পাবেন। ঠিক আছে? যদি CSS রিলেটেড কোনো কিছু জানার থাকে জাস্ট হচ্ছে সার্চ করবেন, তাহলে দেখবেন বেড়ে গেছে। তবে আমার কাছে W3 Schools টা মোর রিলায়েবল লাগে। ঠিক আছে? এটার মধ্যে ইজিলি সবকিছু খুঁজে পাওয়া যায়। এটার চেয়ে এটা আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হয়। ঠিক আছে? আরো অনেকগুলো আছে। CSS Tricks নামে একটা সাইট আছে। CSS Tricks, এখানে CSS এর অ্যাডভান্স রিলেটেড আপনি অনেক টপিক পাবেন। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা একটা করে দেখে নিন আস্তে। ঠিক আছে? আপাতত CSS Tricks টা না দেখলেও চলবে। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি এখানে আছে। তবে ১ম এই যদি দেখতে হয় সরাসরি W3 Schools থেকে দেখতে পারেন। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমরা যদি CSS লিখে সার্চ করি মোটামুটি অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাবে, তাই না? তো আমরা এই যে আপনি গুগল করলে দেখতে পারবেন যে আসলে আমি যে বলতেছি ক্যাসকেডিং স্টাইল শিট, এটার কাজটা কি বা কি, এটা কেমন করে আসতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, তো আমরা হচ্ছে যেহেতু এখন CSS নিয়ে আলোচনা করব, আমরা একটু লিখে নেই যে CSS। আচ্ছা, CSS অ্যাকচুয়ালি কয়েকভাবে কাজ করে। কিভাবে? মানে আপনি একটা ওয়েবসাইটে একটা CSS দিবেন, মানে ধরেন আপনি একটা ওয়েবসাইটে CSS বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? স্টাইল করতেছেন, তাই না? তো আমি একটু দেখি যে আমি ধরেন একটা হেডিং ট্যাগ দিলাম। একটা হেডিং ট্যাগের মধ্যে লিখলাম we are learning CSS, এরকম লিখলাম। ঠিক আছে? তো এখন দেখেন আমার যদি আমি এটা কমেন্ট করে রাখি আগে। আমি এটা কমেন্ট করে রাখলাম। আমার ফাইলটা কোথায় আছে একটু খুঁজে বের করি। এই যে দেখেন আমি নরমালি কিন্তু একটা সেন্টেন্সকে নিয়ে আসছি, আমি এটার মধ্যে একটা H1 ট্যাগ ইউজ করে আমি একটা জাস্ট সেন্টেন্স বসায় দিলাম। তো এখন কথা হচ্ছে আমি একটা সেন্টেন্স বসাইছি, সব ঠিক আছে। তো আমি স্টাইল যে করব এটা কেমন করে করা যায়? এটা একটা মনে করেন আমি একটা সিস্টেম দেখতে যাচ্ছি যে ধরেন আপনি আ ধরেন এখানে আমি একটা লিখলাম যে এরকম স্টাইল, কালার, ধরেন গ্রিন, এরকম একটা দিলাম। দেখেন কি হচ্ছে? আচ্ছা, দেখেন আমার ওয়েবসাইটে এখন কালার মানে আমার টেক্সটের কালারটা কি হয়ে গেল? টেক্সটের কালারটা কিরকম আসছে? মানে জিনিসটা কি? গ্রিন কালার চলে আসছে। গ্রিন কালার আসছে। হ্যাঁ, গ্রিন কালার চলে আসছে। ঠিক আছে? তো এই কালারটা আসলো কারণটা কি? কারণটা হচ্ছে আমি কয়েকটা কোড লিখছি। কোডটা হচ্ছে এরকম যে আমি ভিতরে কি করলাম যে একটা ট্যাগের ভিতরে আমি একটা ওয়ার্ড লিখলাম এরকম যে একটা অ্যাট্রিবিউট এর মতো। ওই যে আগে আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি না? এভাবে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম যে স্টাইল, হ্যাঁ? একটা অ্যাট্রিবিউট দিলাম। তারপর দেখেন এখানে কিছু আমি প্রপার্টি ইউজ করছি। ভ্যালুর এখানে আমি একটা প্রপার্টি ইউজ করছি। প্রপার্টিটা হচ্ছে কালার। কালার দিলাম। তারপর কি বললাম যে তুমি এটা গ্রিন কালার হয়ে যাও। ঠিক আছে? এটা একটা গেল জিনিস। তারপর ধরেন আপনি আরেকটা ধরেন একটা এরকম ট্যাগ আনলেন। ট্যাগ এনে বললেন আহ, যে হাই, দিস ইজ মার্ক
দিস ইজ মার্ক, দিস ইজ মার্ক, এরকম ওয়েব ডেভেলপার এরকম কিছু একটা লিখলেন আর কি, আপনার যেটা মন চায়। ঠিক আছে, হাবিজাবি কিছু একটা লিখলেন। ঠিক আছে, তো আমি এটার ভিতরে দেখেন এখন আরেকটা ট্যাগ লিখছি না, ট্যাগটা দেখেন আইসা পড়ছে আমার এখানে। ট্যাগটা কিন্তু নরমালি যখন আপনি কোনো সিএসএস অ্যাপ্লাই করবেন না, নরমালি কি থাকে আমাদের একটা এই যে পিচ ব্ল্যাক টাইপের একটা কালার সবসময় এই বিদ্যমান থাকে একটা যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, তাই না? এটা আমরা সব মানে সেন্টেন্স যদি যে কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগও দেন দেখবেন যে একটা কালো কালারের টেক্সট এসে পড়ছে, এটা অটোমেটিক্যালি জেনারেট হয়। তো আপনি ধরে রাখতে পারেন যে ব্ল্যাক কালারটা ডিফল্ট, তো আপনি ধরেন এখানে আরো একটা কালার দিবেন। এবার করলেন কি যে চিন্তা করলেন যে আমি তো আগে একটা কালার প্রপার্টি ইউজ করছি, এবার আমি অন্য কোনো কিছু একটা ইউজ করি। ধরেন আপনি একটা এরকম একটা ইউজ করলেন যে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, একটা ধরেন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা জিনিস দিলেন, যে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন আপনি হট পিঙ্ক। ঠিক আছে, হট পিঙ্ক দিলেন, দেখেন কি হচ্ছে। আমি কিন্তু আগে একটা প্রপার্টি ইউজ করছি কালার, এখন নতুন একটা প্রপার্টি ইউজ করছি ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন কি হচ্ছে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার এসে পড়ছে, তাই না? সবাই খেয়াল করছেন কি হলো জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তো একটা মোটামুটি বুঝলাম যে আমরা হচ্ছে কালার দিতে আচ্ছা পারি। ভাই, একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ব্যাকগ্রাউন্ড কালার তো মানে পুরোটা আসছে, যতটুকু লেখা ছাড়া পুরোটা আসছে, ওই আচ্ছা আচ্ছা অংশটুকু কেটে যাবে না? আচ্ছা, এখন ওই যে আমি একটা কথা বলছিলাম যে সিএসএস এ একটা ব্যাপার আছে যে ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। তো আপনি যতগুলো হেডিং ট্যাগ দেখবেন সবগুলো হচ্ছে কি পুরো জায়গা দখল করে থাকে। এখন ধরেন আমি একটা অন্য কিছু একটা লিখি, একটা আপনাদের সাথে একটা ট্যাগের সাথে পরিচয় করা যায়। এই ট্যাগটার নাম হচ্ছে স্প্যান ট্যাগ। এটার ভিতর আপনি কোনো কিছু একটা লিখলেন, ধরেন আপনি একটা লরেম 10 এরকম কিছু একটা লিখলেন। ঠিক আছে, দেখেন এই ট্যাগটা দেখতে কিরকম হচ্ছে, ট্যাগটা এরকম আসতেছে। ঠিক আছে, এখন আপনি যদি এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখেন কি হচ্ছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মতোই কাজ করে। আপনি এটার ভিতরে ধরেন একটা কিছু একটা লিখলেন যে কালার, ধরেন ব্যাকগ্রাউন্ড কালারই দিই আমি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আপনি দিলেন এই যে লন গ্রিন, এটা দিলেন। ঠিক আছে, দিলাম, দেওয়ার পর দেখেন এখন কিন্তু এই জিনিসটা আমার হচ্ছে যে দেখেন যতটুকু সে স্পেস নেওয়ার কথা ততটুকুই নিছে। এই যে বললাম ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট নামে কিছু ট্যাগ আছে, যেগুলো আমরা একটু আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে গেলে পরিচিত হব। তো এই জিনিসগুলোর কাজ হচ্ছে তারা হচ্ছে তারা মানে যারা ব্লক লেভেল এলিমেন্ট তারা একটু জমিদারি স্বভাবের, বুঝছেন? তারা কি করে যে নিজেরা যে জায়গার মধ্যে বাড়ি করে তার পাশাপাশি হচ্ছে আশেপাশের জায়গাও পুরো দখল করে ফেলে। তাদের স্বভাব চরিত্র একটু খারাপ। মানে এখন মাঠঘাট সব লাগবে। হ্যাঁ, তো আরো আরো কিছু এলিমেন্ট আছে যারা হচ্ছে যে আমজনতা, আমাদের মতো সাধারণ মানুষজন, তারা একটু মানে মনে করেন যে ভীতু প্রকৃতির। তারা হচ্ছে যে ভীতু কি, তারা হচ্ছে যে অনেস্ট। ঠিক আছে, তারা চিন্তা করে যে না ভাই, আমার যতটুকু জায়গা দেওয়া হয় আমি ওটুকুই দখল করবো, বেশি করবো না। আমি বেশি খাইতে চাই না, আমি অল্প খায়া মরবো। ঠিক আছে, কিন্তু তাদের কথা হচ্ছে না, আমি বেশি খাবো, বেশি খায়া হচ্ছে আমি জায়গা বেশি দখল করবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে ব্লক লেভেল এলিমেন্ট তারা একটু বেশি জায়গা দখল করে, ইনলাইন এলিমেন্ট কম জায়গা দখল করে। আপনি চাইলে তাকে জোর জবরদস্তি করে ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট বানাইতে পারবেন, তার উপরও জোর খাটাতে পারবেন। ঠিক আছে, আমরা এই তো সামনে আরো কিছু ট্যাগের সাথে পরিচিত হবো, সিএসএস করব, তখন দেখবেন আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপাতত জাস্ট কইরা যান, আপাতত জাস্ট কালার দিয়ে যান, যেটা মন চায় সিএসএস অ্যাপ্লাই করে যান, ওগুলো অ্যাপ্লাই করতে থাকি, আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, তো ধরেন আমরা তো এভাবে করে ইউজ করলাম। এখন কথা হচ্ছে যে আমরা একটা ট্যাগ ইউজ করতেছি, কালার ইউজ করতেছি। এখন মানে এটাও একটু চিন্তা করেন যে আমরা সিএসএসটা দেখেন প্রত্যেকটা ধরেন আপনি একটা প্যারাগ্রাফ দিচ্ছেন, প্যারাগ্রাফের জন্য আলাদা করে এখানে একটা কিছু একটা লিখছেন। তারপরে এমন করে করতে এটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস যে বারবারই আপনার লিখতে হচ্ছে। তো এমন করে একটা সিস্টেম করা যায় না, যেটা হচ্ছে যে মনে করেন আমি একটা জায়গার মধ্যে বইলা দিলাম যে ভাই তুমি অমুক কালারটা হয়ে যাও, দেখবেন যে সবগুলা হেডিং ট্যাগ মানে একই রকম কালার হয়ে গেল। তো এই ধরনের একটা জিনিস করতে পারলে খুব ভালো হয় না? কি মনে হয় আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ, তো মানে জিনিসটা কি অনেক লং প্রসেস হয়ে যাচ্ছে যে আমরা বারবার তাকে বলতেছি ভাই তুমি অমুক কালারটা নিয়ে নাও, তুমি তমুক কালারটা নিয়ে নাও। এটা খুব প্যারা, ঠিক না? তো আমরা এখন মাত্র যে সিএসএসটা করছি এইটাকে একটা সিএসএস, এটার একটা হচ্ছে সিএসএস একটা ওয়ান কাইন্ড অফ একটা টাইপ, যেটার নাম হচ্ছে ইনলাইন সিএসএস। ঠিক আছে? তারা করে কি যে আপনার লাইনের ভিতরে যায় সিএসএস করে, এবং এটা অনেক সময় নিয়ে করতে হয়। তো আপনাদের একটা জিনিস বলে দিই, যখন আপনারা সিএসএস এপ্লাই করবেন সবসময় মাথায় রাখবেন যে যে কোনো কিছু আমি যখন একটা লিখতেছি, আমাদের একটা কি যে একটা ধরেন ট্যাগের একটা কি একটা গ্রামাটিক্যাল একটা নিয়ম আছে যে আপনি এভাবে করে ট্যাগের নিয়মটা লিখবেন। তেমনি আপনারা হচ্ছে যখন সিএসএস করবেন তারও কিছু গ্রামাটিক্যাল কিছু নিয়ম কানুন থাকে যেগুলো আমাদের মেনে চলতে হবে। কিরকম দেখেন, যখন আপনি সিএসএস 3 টাইপ, আমি একটা টাইপের নাম বলে দিই, সেটা হচ্ছে আমরা ইনলাইন সিএসএস। ঠিক আছে, আমরা অলরেডি ইনলাইন সিএসএস নিয়ে কাজ করে ফেলছি।
ঠিক আছে? আমরা ইনলাইন সিএসএস নিয়ে কাজ করে ফেলছি। এই যে আমরা যেগুলো কাজ করতেছি, ইনলাইন বলতে বোঝাচ্ছে যে আপনি ট্যাগের ভিতরে যে কাজগুলো করতেছেন সেটা। ঠিক আছে? আমরা অলরেডি এটা করে ফেলছি। তার পরবর্তীতে দেখেন এইটার মধ্যে দেখেন কিভাবে করে করতেছি আমরা তাকে বললাম যে তুমি একটা অ্যাট্রিবিউট নাও স্টাইল। মানে আমি যে একটা সিএসএস এপ্লাই করব বা কালার এপ্লাই করব তাকে আমাকে কমান্ড দিতে হবে যে ভাই তুমি এখন একটা স্টাইল নাম একটা অ্যাট্রিবিউট নাও এবং তুমি এটার ভিতরে ইনভার্টেড কমার ভিতরে খেয়াল করবেন যখন আপনি ইনলাইন সিএসএস এ কাজ করতেছেন, হ্যাঁ? এটা ধরেন আপনার একটা ট্যাগ নেম, ঠিক আছে? বা ওপেনিং ট্যাগ বা যাই বলেন, ঠিক আছে? ওপেনিং আচ্ছা আমি কি লিখলাম? একটু ভুল লিখে ফেলছি। ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগটা যখন আপনি লিখতেছেন, তারপরে কি করতেছেন এখানে আপনি হচ্ছে একটা অ্যাট্রিবিউট লিখতেছেন। অ্যাট্রিবিউটটা হচ্ছে লিখতে হবে এরকম স্টাইল, তারপর একটা এরকম দিতে হবে। তারপর হচ্ছে আমরা ভ্যালুটা যেভাবে করে লিখি ঠিক সেম ভাবে জিনিসটা করতে হবে। তারপর ওপেনিং ট্যাগটা ক্লোজ করলাম। তারপর এখানে হচ্ছে আমি ক্লোজিং ট্যাগটা দিব, তাই না? ক্লোজিং ট্যাগ। আচ্ছা ক্লোজিং ট্যাগ। এই জিনিসটা কিন্তু এরকম কোনো ট্যাগ নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আর মাঝখানে কি থাকবে? মাঝখানে হচ্ছে কন্টেন্ট টেক্সট, মানে আপনি যা লেখেন, ঠিক আছে? কন্টেন্ট টেক্সট। আচ্ছা এই মুহূর্তে ক্লাসে কে আসলো এত দেরি করে? আচ্ছা যে জায়গাটায় ছিলাম যে কন্টেন্ট টেক্সট। কন্টেন্ট টেক্সট মানে হচ্ছে যে আপনি আপনার যা মন চায় আপনি লিখবেন, ঠিক আছে? আপনার যা মন চায় লিখবেন এখানে, ঠিক আছে? আচ্ছা আমি লেখা দিলাম জাস্ট আপনাদের বোঝার জন্য। আচ্ছা তো এই যে দেখেন আমরা কি করতেছি যে ওপেনিং ট্যাগটা তো এখানে ব্যবহার করতেছি। আচ্ছা এটা সাথে সাথে লাগাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্লোজিং ট্যাগ। তো এখন কথা হচ্ছে যে স্টাইলটাতে লিখতেছি আগে আমরা কি করতাম, ধরেন একটা অ্যাট্রিবিউট ইউজ করতাম, যে কোনো href অ্যাট্রিবিউট ইউজ করছি বা সোর্স অ্যাট্রিবিউট ইউজ করছি, ওগুলোর ক্ষেত্রে কি করতো যে একটা অ্যাট্রিবিউট দিতাম আর একটা ভ্যালু দিয়ে দিতাম। কিন্তু যখন আপনি ইনলাইন সিএসএস করবেন, সিএসএস প্রয়োগ করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে আপনি স্টাইল করতেছেন এটাকে বা একটা সিএসএস অ্যাপ্লাই করতেছেন। তখন আপনি এরকম একটা অ্যাট্রিবিউট দিবেন স্টাইল এবং ভ্যালুটা থাকবে এখানে। ভ্যালুর মধ্যে দুইটা জিনিস থাকবে একসাথে, ঠিক আছে? একটা প্রপার্টি থাকবে, ওই প্রপার্টির একটা ভ্যালু থাকবে। প্রপার্টিটা হতে পারে কালার হইতে পারে, কিংবা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, ফন্ট সাইজ হইতে পারে, বর্ডার হইতে পারে। মোটামুটি অনেক ধরনের জিনিসপাতি আছে এটার মধ্যে। তো আপনারা এখানে হচ্ছে যে কোনো একটা প্রপার্টি লিখবেন, ঠিক আছে? এখানে একটা প্রপার্টি থাকবে আমার। এখানে আটকাই যাচ্ছে কেন বারবার? ঠিক আছে? এখানে একটা প্রপার্টি থাকবে আর এখানে একটা আপনি ভ্যালু দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা তো এই জিনিসটা যে দিবেন, ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হবে কালার হইতে পারে। যদি আপনি ফন্ট দেন তাহলে ফন্টের সাইজটা হবে। তো আপনি ভ্যালুটা দেওয়ার পরে একটা সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে একটা আমি এই সেমিকলনটা দিব। সেমিকলনটা যদি আপনি না দেন কোনো কারণে, দেখবেন আপনার জিনিসটা কাজ করতেছে না। ধরেন আমি এই জিনিসটা যেটা এক্সাম্পল হিসেবে লিখলাম সেটাকে আমি কমেন্ট করে দিচ্ছি এখন, ঠিক আছে? কমেন্ট করে দিলাম। তো এখন কথা হচ্ছে যে আমি এই যে ধরেন গ্রিন কালারটা যে দিছি, আমি একটু সাইডটা রিলোড দিই তাহলে আপনারা আরেকটু বুঝতে সুবিধা হবে। সাইটটা আমি রিলোড দিচ্ছি। ধরেন এই যে ইনলাইন সিএসএস লেখাটা দেখেন, এটা কেন আসছে? কারণ হচ্ছে এটা আমার কমেন্ট করা নাই, তাই না? তো এটা থাকুক। তা আমি কোনো কারণে দেখেন এই যে h1 ট্যাগের এই কালারের পরে এই যে সেমিকোলনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন কি হচ্ছে এখন? আচ্ছা এটা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের কি বলে যে ভিজুয়াল স্টুডিও কোড একটু স্ট্রং, তো তারা হচ্ছে কোডটা এমন করে পাঠায়। ধরেন কোনো কারণে যদি আপনার এইভাবে করে যদি একটা সেমিকোলন বাদ পড়ে যায়, দেখবেন যে বড় বড় যখন ওয়েব পেজ তৈরি করতে যাচ্ছেন তখন দেখবেন এই জিনিসটা শো করতেছে না। বাট ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটু অ্যাডভান্স, তো তারা এই জিনিসটাকে মানে ঠিকঠাক করে সলভ করে পাঠায়, ঠিক আছে? কিন্তু আপনি যখন ভবিষ্যতে কাজ করতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন, যখনই একটা আপনি সিএসএস প্রপার্টি ইউজ করতেছেন, ভ্যালু দিচ্ছেন, সাথে সাথে আপনার হচ্ছে কালার কিংবা যেটা এখানে থাকুক না কেন, একটা লাস্টে আপনার এই যে ইনভার্টেড কমার শেষের আগে একটা কি দিতে হবে। এটাকে কি বলা হয়? এখানে একটা কি দিচ্ছি আমি, এটাকে কি বলে? সেমিকোলন দিচ্ছি। হ্যাঁ, তো এটা সবসময় ইউজ করতে হবে, সবাই খেয়াল রাখবেন, এটা বাদ দেওয়া যাবে না আমাদের, ঠিক আছে? আচ্ছা তো এটা গেল, আমরা ইনলাইন সিএসএস নিয়ে কাজ করে ফেলছি। তো এখন আরেকটা আমরা ইনলাইন সিএসএস দেখি। ধরেন আপনি যদি চান যে আপনার এখন মনে হতে পারে যে আচ্ছা স্যার আমি তো কালার দিলাম একটা গ্রিন কালার, আমি চাচ্ছি এটার মধ্যে একটা আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, এটা কি দেওয়া সম্ভব আদৌ? চলেন দেখি এটা কেমন করে সম্ভব। আমি ধরেন একটা প্রপার্টি ইউজ করছি, ভ্যালু শেষ করছি, এটা শেষ করে বুঝেছি কি হবে যে সেমিকোলন দিছি, তার মানে হচ্ছে এই জিনিসটার কাজটা এখানে শেষ। এখন একটা স্পেস দেন, ঠিক আছে? একটা স্পেস দেন। এখন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগাই দেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। ধরেন কালার দিলেন হচ্ছে এই যে লাইট কোরালটা দিলেন। তারপর আপনি ওই যে আবার আগের মতো করে এটাকে এন্ড করতে হবে, কিভাবে করে এন্ড করতে হবে? আপনার সেমিকোলন দিয়ে, ঠিক আছে? সবসময় খেয়াল রাখবেন এই সেমিকোলনটা কিন্তু অনেকে বাদ দিয়ে দেয়। আমরা যেমন একটা ট্যাগকে ক্লোজ করার সময় কি করে একটা লেস কাটে দিই না, করি কিনা?
আমরা যখন একটা ক্লোজিং ট্যাগের মধ্যে যখন আমরা ট্যাগটা লিখি এখানে কি করে একটা লেজ কেটে দিই। লেজটা কেমন করে কাটি? লেজটা কি করে কাটি? কি ইউজ করে কাটি আমরা? স্ল্যাশ। হ্যাঁ, ব্যাকস্ল্যাশ। ঠিক আছে? ব্যাকস্ল্যাশ ইউজ করে কাটি। আমি একটু একটা সেকেন্ড, আমি জুম হয়ে গেছে এটা। আচ্ছা, আপনারা চাইলে এটা জুম করতে পারেন। কন্ট্রোল চেপে প্লাস চাপ দিবেন, দেখবেন জুম হয়ে যাচ্ছে। আবার যদি মাইনাস দেন দেখবেন যে এটা আগের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এটাকে লেস কেটে দিয়ে হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে, তাহলে খেয়াল রাখবেন যখন সিএসএস প্রপার্টি আপনি একটা প্রপার্টি লিখে ফেলছেন, যখন একটা ভ্যালু ইউজ করবেন, ভ্যালুটা হচ্ছে কি এই যে প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, আর ভ্যালুটা হচ্ছে এখানে এই যে লাইট কোরাল। ঠিক আছে? এখানে আপনি লাইট কোরাল না দিয়ে আপনি একটা রেড দেন। ঠিক আছে? আপনার যেটা মন চায় আপনি লেখেন। ঠিক আছে? আচ্ছা, এটা কালার কোড এসে পড়ছে। কোডের ব্যাপারটা আমি পরে বুঝাবো। আপাতত আমরা ধরেন এখানে জাস্ট কালারের নামটাই লিখি। ঠিক আছে? এখানে কালারের নাম লিখলাম যে তোমার কালারটা হবে গ্রিন কালার, তো তোমার হচ্ছে টেক্সটের কালার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড। ঠিক আছে? রেড কালারটা দেওয়ার পর আমি একটা সেমিকোলন দিয়ে এই জিনিসটা ক্লোজ করলাম, সেভ দিলাম। আমি যদি এখন এখানে আসি দেখতে পারবো যে আমার এই জিনিসটা ভিতরে লাল হয়ে গেছে। এখন আপনার যদি মন চায় যে না আমি ফন্টের কালারটা আমি এটার হোয়াইট করব, করেন, কোনো সমস্যা নেই। হোয়াইট করে দিলাম, এখন এটা হোয়াইট হয়ে গেল। ঠিক আছে? এখন এখন একটা মজার জিনিস দেখাই। ধরেন আপনি যে স্প্যান ট্যাগটা ইউজ করছেন, এখানে কি কালার ইউজ করছেন ব্যাকগ্রাউন্ডে? ব্যাকগ্রাউন্ডে আপনি হচ্ছে এই যে একটা লাইট গ্রিন টাইপের একটা কালার ইউজ করছেন। এখন আপনার মন চাইলো যে আপনি ফন্টের সাইজটা বাড়াবেন। ঠিক আছে? খেয়াল করেন, আমি একটা প্রপার্টি ইউজ করছি কি ব্যাকগ্রাউন্ড কালার, এখন আরো একটা প্রপার্টি ইউজ করব। তো খেয়াল রাখবেন যখন একটা প্রপার্টি ইউজ করতেছেন অবশ্যই আগের প্রপার্টিটা শেষ যেখানে হয় সেখানে যেন একটা সেমিকোলন থাকে, তারপর একটা স্পেস দিবেন, তারপর এবার আপনি একটা প্রপার্টি লেখেন যে ফন্ট, একটা হাইফেন দিবেন, তারপর সাইজ। আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে দেখবেন যে আপনার কাছে একটা সাজেশন আসতেছে। যখন ফন্ট লিখছেন, দেখেন ফন্ট লেখার পর যখন একটা হাইফেন দিয়েছেন সাথে সাথে দেখবেন আপনার, আচ্ছা আমি আবার দেখাই, ধরেন আপনি এটা সেভ দিলেন, তারপর একটা স্পেস দিলেন, এবার একটা ফন্ট লেখেন, দেখেন দেখছেন কতগুলো প্রপার্টি এসে পড়ছে, ফন্ট ওয়েট, ফ্যামিলি স্টাইল। সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজটা বড় করব। এখন আমি ধরেন ফন্ট সাইজ বড় করার বা এই যে সাইজগুলো বলতেছি এটা হচ্ছে সিএসএস এর মেজারমেন্ট, অনেকগুলো ইউনিট আছে। হ্যাঁ, আমরা কি যে বাজারে কেজি ধরে অনেক কিছু বিক্রি করে, তারপর গ্রামে হিসাবে বিক্রি করে, ঠিক না? এভাবে করে কি মানে জিনিসপাতি ওজন করা হয় না, হয় কি না? জি ভাইয়া। তেমনি সিএসএস এরও মেজারমেন্ট কিছু ইউনিট আছে যে আপনার একটা টেক্সটের সাইজটা কতটুকু বড় হবে। এটাকে অনেকে হচ্ছে আপনার কি বলে যে সেন্টিমিটার হিসাবে ডিফাইন করে, কেউ হচ্ছে আপনার কি বলে যে আপনার মিলিমিটার হিসাবে আপনার হচ্ছে রিপ্রেজেন্ট করে, কেউ ইঞ্চি হিসাবে রিপ্রেজেন্ট করে, কেউ কিংবা আপনার হচ্ছে পিক্সেল হিসাবে রিপ্রেজেন্ট করে। তারপরে হচ্ছে আরও আছে পার্সেন্টেজ আছে, তারপর মোটামুটি কয়েকটা মেজারমেন্ট ইউনিট আছে, এগুলো আমি আলোচনা করব। তবে সবচেয়ে বেশি যেটা বহুল প্রচলিত এবং সবচেয়ে বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে পিক্সেল। তা আমি ধরেন একটা পিক্সেলের সাইজ দিলাম 24, তারপর জাস্ট পিক্সেলের শর্টকাট হচ্ছে পিএক্স। ঠিক আছে? এটা দিলাম, দেওয়ার পর একটা সেমিকোলন দিলাম, তারপর সেভ দিলাম। এবার একটু আমি দেখি আমার ওয়েবসাইটে যাই, দেখেন কি হচ্ছে, এটা সাইজটা বড় হয়ে যাচ্ছে। এখন যদি আমার আরেকটু বড় করতে হয় তাহলে কি করতে হতে পারে? ধরো আমি টেক্সটের সাইজটাকে আরেকটু বড় করবো, তাহলে কি করতে পারি? সংখ্যাটা আরো বাড়াতে হবে। বাড়াই দিলে হ্যাঁ, সংখ্যাটা একটু বাড়ায় দিই। আমরা কি করি যে মাইক্রোসফট ওয়ার্ডে কি করি আমরা, যে বিভিন্ন আপনার হচ্ছে টেক্সটের সাইজ বাড়াই না, 12, 14, 16, 18, 20 এরকম করে বাড়াই না, ঠিক আচ্ছা তেমন। ভাইয়া, একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ভাইয়া, আমি যদি লেখাটা যতটুকু ব্যাকগ্রাউন্ডের কালারটা ততটুকুই রাখতে চাই, হুম। তাহলে কি ট্যাগ ব্যবহার করতে হবে? তাহলে এটার জন্য একটা সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার কি বলে যে আহ, স্প্যান, হ্যাঁ, বুঝি না কি বললেন। এই যে স্প্যান না এটা না, না স্প্যান ট্যাগটা তো হচ্ছে না, স্প্যান ট্যাগটা হচ্ছে আপনার এটা হচ্ছে এমন একটা ট্যাগ যেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে? আপনার হচ্ছে যেগুলো ব্লক লেভেল এলিমেন্ট সেখানে আমাদের একটা ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে হয়। তো ডিসপ্লে প্রপার্টি ইউজ করে আপনার কাজটা করতে, এখন যদি করি জিনিসটা আপনারা বুঝবেন না জিনিসটা কেমন করে কাজ করতেছে। আমি তো বলছি একটু ধৈর্য ধরেন, স্পয়লার নিয়েন না। ঠিক আছে? এখন অনেক ক্লাইম্যাক্স বাকি আছে, আমরা দেখতে থাকি, দেখতে দেখতে আমরা নিজেরাই শিখে যাবো জিনিসটা কেমন করে কাজ করে। ঠিক আছে? একটু ওয়েট করতে থাকেন। আমরাই তো আর ধরেন এই ক্লাসের মধ্যে হইতে পারে কিংবা সামনের ক্লাসে হইতে পারে, যখন আমরা পুরো ডিসপ্লে প্রপার্টি একটা পুরো একটা আলাদা ক্লাসই আছে, মানে আপনার হচ্ছে যে পুরো একটা ক্লাস জুড়ে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা। সো এটা একটা বিশাল একটা টপিক, এখন বললে হয়তো মানে অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারে। তো আমরা আজকে একটু বেসিকগুলো একটু আলোচনা করতে থাকি। ঠিক আছে? যে কেমন করে আমরা জাস্ট স্টাইলটা প্রয়োগ করবো। ওকে? তা আমরা একটু ধৈর্য ধরি, ইনশাআল্লাহ ওইটা নিয়ে আলোচনা করব। তো দেখেন আমি যেটা করতে নিছিলাম যে আমাদের ফন্টের সাইজটা বড় করার জন্য আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করে আমরা হচ্ছে যে সাইজটাকে বড় ছোট করি, ঠিক সেভাবে করে এখানে হচ্ছে আমরা এই সাইজটা বড় করে দেব। তো কি করব, ধরুন 24 এর জায়গায় আমি 44 দিলাম, দেখেন কি হচ্ছে। 24 এর জায়গায় 44 দিলাম, দেখেন রিলোড দিলাম, দেখেন সাইজটা বড় হয়ে গেল। ঠিক আছে? ব্যাপারটা মজার না? আপনি চাইলে যেভাবে করে ইচ্ছা বড় ছোট করতে পারবেন।
আচ্ছা, তো এখন দেখেন আমরা মোটামুটি ইনলাইন সিএসএস এ আমরা আমরা একটা জিনিস মোটামুটি নিশ্চিত হইছি যে আপনি যদি চান একটা HTML এলিমেন্টের ভিতরেই মাল্টিপল সিএসএস প্রয়োগ করতে পারেন, তাই তো? রাইট? আমরা বলেন তো এখানে মাল্টিপল কোনটার মধ্যে সিএসএস প্রয়োগ করছি একটু বলেন তো একজন কোড দেখে। মানে মাল্টিপল প্রপার্টি ভ্যালু ইউজ করছি এরকম কোনটা কোনটা আছে এখানে? H1 H1 এর ভিতরে এর পরে হ্যাঁ, H1 ইউজ করছি আমরা। H2 হ্যাঁ, তারপরে H2 তে কিন্তু আমরা ইউজ করি না। H2 তে শুধুমাত্র একটা প্রপার্টি ভ্যালু ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আমরা যখন স্প্যান ট্যাগটা ইউজ করছি ওইটার মধ্যে আমরা দেখেন একই সাথে মাল্টিপল সিএসএস অ্যাপ্লাই করছি, যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, ফন্ট সাইজ ইউজ করছি। সো এখন আপনি বলতে পারেন যে ভাই এরকম কয়টা যেতে পারে সর্বোচ্চ? একটা প্রশ্ন আসে না? আপনি চাইলে এরকম অনেকগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দিতে থাকেন, একটার পর একটা দিতে থাকেন, ঠিক আছে? কিন্তু এই যে আপনি যখন ইনলাইন সিএসএস করবেন, একটার পর একটা সিএসএস দিতে গেলে আপনি একটু চিন্তা করেন। এরকম যদি আপনার 10টা আপনি সিএসএস অ্যাপ্লাই করেন তাহলে কি হবে? ব্যাপারটা দেখেন, লাইনটা বিশাল বড় হয়ে যাবে না? লাইনটা এরকম করে অনেক বড় হয়ে যাবে। তো আপনার জন্য কিন্তু কোড করতে অসুবিধা হবে, যে দেখতেও আপনার বিশ্রী লাগবে। সো তখনই আসে যে মাল্টিপল সিএসএস ইউজ করার জন্য আমাদের আরো একটু বেটার প্রয়োগ কোনটা আছে, হ্যাঁ? তো ওইটা কি আছে? আমরা তো অলরেডি ইনলাইন সিএসএস শিখে ফেলছি। এখন আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে, আচ্ছা ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আচ্ছা স্টাইলের পর যে H1 এই যে স্টাইলের পর যে সমান সমান চিহ্নটা, এটা কি কোনো শর্টকাট আছে না নিজের দিয়ে নিতে হবে? না না, এটার কোনো শর্টকাট নেই। এটা মানে আপনি নিজেরই দিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা আচ্ছা তো তেমন কঠিন কিছু না। আচ্ছা, আমি আপনাদের তাও দেখাই, যে ধরেন আপনি একটা যেকোনো একটা ট্যাগ লিখছেন। ট্যাগ লেখার পর যখন আপনি স্টাইলটা দিচ্ছেন, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা আইসা পড়তেছে আপনার। মানে আলাদা শর্টকাট কি? আপনি যখন স্টাইলটা লিখতেছেন, বা ধরেন হ্যাঁ আপনি, হ্যাঁ এটা বা বুঝছি আপনি বুঝছি যদি বুঝছি। ধরেন href লেখেন, ঠিক আছে? href লেখেন, href ধরেন এটা এভাবে আসবে না। ধরেন আমি এটা সেভ দিলাম। আবার যদি লিখি, এই যে hrefটা দিলাম। আচ্ছা, href এভাবে না, ধরেন আমি সোর্স, মানে এটা আপনার কিছু কিছু যখন পুরো একটা ট্যাগ লিখতে যাবেন দেখবেন আপনার অটোমেটিক্যালি এসে পড়ে, ঠিক আছে? সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। জাস্ট আপনি লিখে যান, দেখবেন অটোমেটিক্যালি এসে পড়তেছে। এই যে ধরেন আপনি অ্যাঙ্কর ট্যাগ লিখতেছেন, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটি এসে পড়ে। কিন্তু আপনি যখন ট্যাগের ভিতরে স্টাইলটা লিখতে যাবেন, এটা আলাদা করে লিখতে হবে না। আপনি জাস্ট দিয়ে যাবেন, দেখবেন এসে পড়ছে। ধরেন আমি এখানে, আপনি চাইলে একটা টেক্সটের ভিতরে মাল্টিপল কি বলে যে আপনার সিএসএস অ্যাপ্লাই করতে পারেন, যে মাল্টিপল অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। কিভাবে? এই যে href এর ভিতরে ধরেন আপনি একটা লিঙ্ক দিলেন, ঠিক আছে? লিঙ্ক দিলেন এরকম, ধরেন আমি লিঙ্কের জায়গায় আপাতত হ্যাশ বসায় রাখি, যে বুঝাইলাম যে এটার ভিতরে কোনো একটা লিঙ্ক আছে। হ্যাশ দিলে জিনিসটা হচ্ছে ব্ল্যাঙ্ক লিঙ্ক হিসেবে কাজ করে, সবসময় খেয়াল রাখবেন। ধরেন আমি এখানে দিলাম যে ভিজিট মাই ওয়েবসাইট, দেখেন ভিজিট মাই ওয়েবসাইট এটা দিলাম, ঠিক আছে? এটা দেওয়ার পর আমি যদি আমার এখানে আসি, খেয়াল করবেন, এই যে দেখেন এটা আমার কি, এটা যে আমার হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যার কারণে আমার এটা পাশাপাশি এসে পড়ছে। আমি ধরেন একটা ব্রেক ট্যাগ ইউজ করি, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি, এটা ব্রেক ট্যাগ ইউজ করলাম, সেভ দিলাম। বা আপনি যদি চান আরেকটা ব্রেক ট্যাগ দিতে পারেন, সেভ দিলাম। আর এটা খেয়াল করেন, আমাদের সবসময় কি লিঙ্কের ট্যাগটা কিন্তু সবসময় ছোট থাকে, তাই না? এখন আপনার যদি মন চায় আপনি এটা বড় করতে চান, তাহলে আপনি কি করবেন? এই যে স্টাইল দিবেন, দেওয়ার পর এখানে ধরেন ফন্ট সাইজ দিলেন, ঠিক আছে? ফন্ট সাইজ দিলেন আপনি 24 পিক্সেল, আপনার যেটা মন চায়। তারপর আপনি একটা কালার দিলেন, যেখানে কালার প্রপার্টি ইউজ করলাম। দেখেন আমি এটা কোলন দিলাম, কোলন দিয়ে হচ্ছে আমি একটা স্পেস দিলাম, দিয়ে বললাম যে তুমি কালার হয়ে যাও ধরেন হোয়াইট কালার, ঠিক আছে? হোয়াইট কালার দিলাম। তারপর দেখেন আমি আরো একটা প্রপার্টি ইউজ করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে ধরেন ইয়েলো, আচ্ছা ইয়েলো না দিয়ে ধরেন লাইট পিঙ্ক, আচ্ছা লাইট কোরাল দিলাম, ঠিক আছে? হোয়াইট দিলে এটা বোঝা যাবে না, এটা ব্ল্যাক, এটা যেটা আছে। আচ্ছা ডিফল্ট কালারটা কি থাকে? সবসময় ব্ল্যাক থাকে, সো আমি এটা বাদই দিয়ে দিই। ওকে, আপনি চাইলে রাখতেও পারেন, কোনো সমস্যা না। আচ্ছা ধরেন আমি এটা রাখলাম, দেখি এখন কি হচ্ছে। এই যে দেখেন ভিজিট মাই ওয়েবসাইট লিখলাম, আমি এখানে কয়টা কি বলে সিএসএস অ্যাপ্লাই করছি, ফন্ট সাইজ ইউজ করছি, কালার ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন 3 ধরনের জিনিস অ্যাপ্লাই করছি এটার মধ্যে। দেখি তো এখন কি হয়। এই দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক কালার হয়ে গেল, টেক্সটের মানে কালারটা হয়ে গেল সাদা। তারপর আপনি এটার মধ্যে চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন, সুন্দর মতো একটা লিঙ্ক বসিয়ে দিবেন, দেখবেন এটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। দেখছেন? মানে আপনার যা মন চায় আপনি চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু একটা ঝামেলা, সেটা হচ্ছে অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে, ঠিক না? আপনার জিনিসটা দেখতে বাজে দেখাচ্ছে। তো আমরা এখন এটার অল্টারনেটিভ কি ওয়ে আছে সেটা এখন একটু চিন্তা করি, যে আপনি তো সিএসএস এটা একটা, হ্যাঁ বলেন। এটা ওই যে href এ যে হ্যাশটা দিছিলেন ওটা কিসের জন্য? আচ্ছা href এ, আচ্ছা এটা দিছে হচ্ছে ব্ল্যাঙ্ক লিংক হিসেবে শো করার জন্য, ঠিক আছে? আপনি এখানে নরমালি আমরা কি করি, একটা লিংক বসিয়ে দিই না? আপনি একটু মিউট করেন, আমি বলতেছি বিষয়টা। নরমালি হচ্ছে আমরা ধরেন কোন একটা লিংক বসাই দিই, এই href যখন আপনি
কি বলে যে আপনার এইটা বলি অ্যাকচুয়ালি অ্যাঙ্কর লিঙ্ক যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ যখন ব্যবহার করেন, সাধারণত এটা কিসের জন্য ব্যবহার করা হয়? লিঙ্কের জন্য। এখন যদি কোনো কারণে আপনি লিঙ্ক না দেন, তাহলে কি হবে? লিঙ্ক না দিলে এটার মধ্যে ক্লিক করলে কোথাও যাবে না। সো সবাই করে কি এটা ব্ল্যাঙ্ক না রেখে একটা হ্যাশ দিয়ে দেয়। হ্যাশ দিলে কি এট লিস্ট আপনি এই যে ক্লিক দেখেন নরমালি টেক্সটের মধ্যে কিন্তু মাউসটা যদি আপনি নেন, হোভার করেন বা মাউস যদি এটার উপর আনেন, দেখেন কোনো হাতের সাইন আসে না। কিন্তু যখন এটার মধ্যে আসে, এটার মধ্যে আনতেছেন মাউসটা, দেখবেন একটা হ্যান্ড সাইন আসতেছে। দেখছেন হাতের আমাদের হাতের পাতাটা যেরকম হয় দেখতে, যেরকম একটা হাত দেখা যাচ্ছে। খেয়াল করছেন সবাই? জি ভাইয়া। এটা কখন আসে? যখন একটা লিঙ্ক কোথাও মানে আপনি জেনারেট করবেন তখনই আসবে। সো যেহেতু এটা আমার অ্যাঙ্কর ট্যাগ, এটার মধ্যে আমার বুঝাইতেছে যে এটার ভিতরে কোনো একটা লিঙ্ক আছে। তো যার কারণে এই জিনিসটা আসতেছে। আপনার যদি কোনো একটা ওয়েবসাইট আপনি আপাতত ধরেন আপনি একটা ওয়েবসাইট রেডি করছেন, এখনো লিঙ্ক বসান নাই, লিঙ্কটা পরে বসাবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট একটা হ্যাশ রেখে দিবেন এখানে। ঠিক আছে? যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এই জায়গার মধ্যে আমার একটা কোড বসানো লাগতে পারে। কোড অ্যাকচুয়ালি লিঙ্ক বসানো লাগতে পারে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ধরেন আমি এখন ইনলাইন সিএসএস শেষ। আমি একটা নতুন আরেকটা সিএসএস এর সাথে পরিচিত হই, যে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে? ইন্টারনাল সিএসএস। এটা একটা সিএসএস। আমাদের আরেকটা সিএসএস আছে। আচ্ছা এখানে এটা সিএসএস লিখবো, আমি ক্লাস লিখে দিছি। তো আরেকটা সিএসএস এর নাম কি? আরেকটা সিএসএস এর নাম হচ্ছে আমার এক্সটার্নাল সিএসএস। তো আমরা অলরেডি ইন্টারনাল কি বল ইনলাইন সিএসএসটা দেখে ফেলছি, রাইট? আমাদের বাকি আছে কোনটা? ইন্টারনাল সিএসএস দেখা বাকি আছে এবং এক্সটার্নাল সিএসএস দেখা বাকি আছে। তো যখন আপনি হচ্ছে ইন্টারনাল সিএসএস করতে যাবেন, একটু খেয়াল করবেন। আমি ধরেন এখন ইন্টারনাল সিএসএস করব। কি করব? ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস করার সিস্টেমটা হচ্ছে আপনার যে হেড ট্যাগটা আছে, হেড ট্যাগের টাইটেলের নিচে একটা আপনি নতুন আরেকটা ট্যাগ লিখবেন। ট্যাগের নামটা হবে স্টাইল। ঠিক আছে? ট্যাগের নেম থাকবে স্টাইল। সো আপনি এটা এপ্লাই করবেন, করার পর এটার ভিতরে আপনি যত সিএসএস আছে সবগুলো এপ্লাই করেন। কি হবে? একটু খেয়াল করেন। যে ধরেন আমি আপাতত হচ্ছে কি করা যায়? একটা কাজ করি। আমি এই পুরো পার্টটুকু কমেন্ট করি। দেখেন এটারে কমেন্ট করে রাখতেছি। দেখেন আমার যত সিএসএস ছিল এগুলো সব এপ্লাই করছিলাম, যেগুলো এগুলো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? বাদ দিয়ে দিলাম। দেখেন আমি কি করতেছি, এখন স্টাইল নামে একটা ট্যাগ খুলে রাখছি। ট্যাগটাকে আমি একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখন একটা মজার জিনিস করব আমরা, একটু খেয়াল করবেন। এখানে ধরেন আমি একটু নিচে আসলাম। এখানে ধরেন আমি কয়েকটা ট্যাগ লিখি। ধরেন হেডিং লিখলাম। হেডিং এর ভিতরে ধরেন লরেম 10 দিলাম। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এর মধ্যে লরেম 50 দিলাম। এরকম কিছু একটা দিই। ঠিক আছে? সেভ দিলাম। আচ্ছা এখানে আরো কয়েকটা হেডিং দিই। ধরেন H1 দিলাম। আচ্ছা হাই, দিস ইজ জ্যাক। এরকম কিছু একটা লিখলাম। ওকে? তারপর ধরেন আরো একটা H1 লিখলাম। সবাই দেখতে থাকেন কি করি। হ্যালো, উই আর আচ্ছা এরকম কিছু একটা লিখলাম। ওকে? আমি একটু সাইটটা রিলোড দিয়ে দেখেন আমার আগের জিনিসগুলো সব চলে যাবে, নতুন জিনিসগুলো এসে পড়ছে, রাইট? সো এটা থাকুক, যেমনা সেমনি থাকুক। এখন দেখেন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে ধরেন আপনি চাচ্ছেন যে আহ, আপনার যত হেডিং ট্যাগ আছে, ধরেন আপনি স্পেসিফিক্যালি বলে দিতে পারেন যে আপনার হচ্ছে আমরা আগে কি করতাম, যে এই যে আমার টেক্সটটা দরকার, এটার ভিতরে এসে আমি কি করতাম, এটার ভিতরে এসে আমি হচ্ছে একটা স্টাইল প্রয়োগ করতাম, স্টাইল দিয়ে আমি ইনলাইন সিএসএসটা বানাইতাম, রাইট? সো আমি চাচ্ছি যে এখন যতগুলো H1 ট্যাগ আছে সবগুলোর একই সাথে একটা স্টাইল প্রয়োগ করতে। কি হবে? আমি এখানে আসলাম। এখন এটা একটু ডিফারেন্ট একটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে আমরা একটা হেডিং ট্যাগ লিখবো, H1 দিব। তারপর আমাকে একটা কার্লি ব্রেস নামে একটা জিনিস আছে, যেটাকে আমরা হচ্ছে ম্যাথের ভাষায় বলি সেকেন্ড ব্র্যাকেট। এটা দুইবার ইউজ করতে হবে। ঠিক আছে? দুইবার ইউজ করলাম, করার পর একটা এন্টার প্রেস করলাম আমি এখানে। এবার হচ্ছে আগের মতো করে আমি যে প্রপার্টিগুলো ইউজ করতাম, ধরেন আপনার কালার দরকার, আপনি কালার দিলেন। ঠিক আছে? কালার দিলেন আপনি, সবগুলা কালার হবে আমার সবগুলা কালার হবে রেড। ঠিক আছে? সবগুলা কালার কি হবে? রেড। এবার আপনি দেন, সেভ দেন। ঠিক আগের মতোই করব, জাস্ট হচ্ছে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে একটা কার্লি ব্রেস ইউজ করব, যেটাকে ফার্স্ট কি বলে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়। সেকেন্ড ব্র্যাকেটটা আমি দুইবার ইউজ করব। তারপর হচ্ছে আমি একটা কালার প্রপার্টি দিব। তারপর হচ্ছে একটা ভ্যালু দিব। ঠিক আছে? এটা একটা প্রপার্টিতে কালার হইতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, ফন্টের সাইজ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো আমি এটা দিলাম সেভ। এখানে এসে রিলোড দিলাম। দেখেন আমার সবগুলো একসাথে কি হয়ে গেল? লাল কালার হয়ে গেল। তো আগের চেয়ে কোনটা বেশি ইজি, মানে এটা বেশি ইজি নাকি আগেরটা ইজি ছিল, কোনটা? এটা বেশি ইজি। কি মনে হয় কোনটা বেশি এটা ইজি? বেশি হ্যালো, পরে শুনতেছেন? এটা বেশি ইজি। হ্যালো, এটাই ইজি। আমার কথা শোনা যাচ্ছে?
জি ভাইয়া শোনা জি যাচ্ছে। ভাইয়া শোনা যাচ্ছে। হ্যালো জি ভাইয়া। হ্যালো হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যালো জি জি ভাইয়া ভাইয়া জি শোনা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, হঠাৎ করে আমি মিউট হয়ে গেলাম কেন বুঝলাম না। আচ্ছা, আমি যতটুকু দেখাইছিলাম আপনারা শুনতেছিলেন লাস্ট কতটুকু বা কোন জায়গায় সুর এটা বলেন খালি। জি ভাই। ওই যে আপনি ইয়ের ভিতরে H1 টাইটেলের নিচে যে খাস দিয়েছিলেন স্টাইল দিয়ে আচ্ছা ঠিক আছে, আমি আবারও H1 বোঝাচ্ছি। আমি আবারও বলতেছি। ব্যাকগ্রাউন্ড। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আগে কি করতাম? আগে হচ্ছে প্রত্যেকটা ট্যাগ ধরে আমরা হচ্ছে কালার করছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি। সো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা চিন্তা করলাম যে একসাথে why not আমি একটা মানে একটা ডিফারেন্ট একটা ওয়ে ইমপ্লিমেন্ট করি যেটা দিয়ে হচ্ছে আমি একসাথে সবগুলো ট্যাগের মধ্যে কালার দিতে পারবো। ধরেন আমি H1 ট্যাগটাকে ধরলাম, ধরার পর কি করছি? স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া আসছে। আচ্ছা ঠিক আছে। যেটা করতেছিলাম যে আমরা করছি কি আগে একটা ট্যাগের মধ্যে কালার দিচ্ছিলাম। তো এখন চিন্তা করলাম যে আমি একই সাথে সবগুলা H1 ট্যাগের মধ্যে আমি একটা কালার দিব। তো লাল কালারটা দিছি, যার কারণে সাথে কি হয়ে গেল? আমার সবগুলো টেক্সট হচ্ছে কি লাল কালার হয়ে গেল। তো এখন আপনার যদি এরকম প্যারাগ্রাফ ট্যাগ থাকে, মনে করেন আরো অনেকগুলো থাকে। ধরেন আমি এটাকে কপি করতেছি। এরকম কপি করলাম, করার পর এখানে গিয়ে বললাম যে তুমি যতগুলো পি ট্যাগ আছে এটার খেয়াল করবেন যখন আপনি হচ্ছে যে ইনলাইন সিএসএস আমরা ইউজ করি তখন কি করে এটার ভিতরে গিয়ে স্টাইল একটা অ্যাট্রিবিউট লিখে কাজ করতাম। যখন আমরা ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করতেছি একটা পুরো হেডের ভিতরে একটা স্টাইল নামে একটা আলাদা ট্যাগ খুলে নিছি। ট্যাগ খোলার পর কি করছি, জাস্ট একটা এন্টার প্রেস করে আমি একটা যে কোনো একটা ট্যাগের নেম লিখলাম, ধরেন পি প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ ট্যাগটা লিখলাম। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করবো আমি এমন করে। তারপর এই যে দেখেন মাঝখানে যে অংশটুকু আছে এটার মধ্যে একটা এন্টার প্রেস করলাম। যেটা কি হলো, পরের লাইনে চলে গেল। তার পরবর্তীতে আমি এখানে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, যেটা মন চায় আপনার প্রপার্টি। আপনার ধরেন আপনার হচ্ছে H1 ট্যাগের ভিতরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যাচ্ছেন, এখানে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন যে লাইট কোরাল, এরকম একটা দিলেন। না, ব্যাকগ্রাউন্ড কালার লাইট কোরাল দিলে বোঝা যাবে না, আমি গ্রিন দিই, ঠিক আছে। আমি গ্রিন দিলাম, এখানে আসি, রিলোড দিলাম, দেখেন গ্রিন কালার এসে পড়ছে। সো আমাদের এটা তো আসলো। ধরেন আপনার এটা মন চাইলো আপনি কালার চেঞ্জ করবেন, আবার এখানে একটা হোয়াইট কালার দিয়ে দেন, শেষ। হোয়াইট কালার দিয়ে দিলেন, চেঞ্জ হয়ে গেল। তো আপনি একই সাথে মাল্টিপল কিন্তু সিএসএস অ্যাপ্লাই করে ফেলতেছেন। অলরাইট। তো এবার আপনি চিন্তা করেন যে না, প্যারাগ্রাফ ট্যাগগুলোতে আমি সবগুলোতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে ধরেন আমি হট পিঙ্ক কালারটা দিলাম। তারপর হচ্ছে এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দিলাম। ফন্ট সাইজটাকে কি করলাম, ফন্ট সাইজটাকে বললাম যে তুমি 18 পিক্সেল হয়ে যাও, ঠিক আছে। 18 পিক্সেল হয়ে যাও, দেখেন ঠিক আগের মতো করে কাজ করতেছে। জাস্ট পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে আগে হচ্ছে আমি অ্যাট্রিবিউট ইউজ করে এটার ভিতরে জাস্ট হচ্ছে সেমিকোলন দিয়ে একটার পর একটা লিখে দিতাম, আর এখন হচ্ছে স্টাইল নামে আলাদা একটা ট্যাগ খুলে নিছি, নিয়ে এটার ভিতরে আমি যত সিএসএস অ্যাপ্লাই করা দরকার সবগুলো করতেছি। ওকে, তা আমি এবার একটু রিলোড দিয়ে দেখেন আমার সবগুলো একসাথে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, সবাই এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কি করতেছি এখানে? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন, কনফিউশন? জি ভাই বুঝছি। কারো কোনো ভাইয়া কোশ্চেন? হ্যাঁ প্রথমে ইনলাইন সিএসএস ব্যবহার করে তারপর ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে হবে নাকি, এটাই তো? না, মানে বিষয়টা হচ্ছে যে কোনো একটা আপনার সবসময় মানে জিনিসটা আমি বুঝাচ্ছি যে ৩ ভাবে সিএসএস অ্যাপ্লাই করা যায়। 3 টাইপস অফ মানে ওয়ে আপনি যেভাবে করে আপনি হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারেন যে যেটা আপনার প্রয়োজন। ধরেন ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করলেন, ইনলাইন দিয়েও করতে পারেন, কিংবা আপনার যদি মন চায় যে না আমি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব না, আমি হচ্ছে যে ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করব, তখন আপনি এটা দিয়ে করতে পারেন। আপনার যেভাবে করে ইচ্ছা। আমি এটা দেখালাম যে ইনলাইন সিএসএসটা কিন্তু আপনি একটু কষ্ট করে। আপনি কেন? দেখেন এখানে আপনি একটু স্টাইল লিখতেছেন, লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই যে ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তখন কি আসছে, একটা অল্টারনেটিভ সলিউশন আসছে হচ্ছে ইন্টারনাল সিএসএস। তার পরবর্তীতে আপনি যখন ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করতেছেন, তো এখন কথা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট কি 1-2 লাইনের কোড হবে? আপনি যখন একটা ওয়েবসাইট পুরো একটা ফুল স্ট্যাক একটা ওয়েবসাইট বানাবেন, ওখানে কিন্তু আপনার মনে করেন যে মানে 200, 300, 500 এবং 1000 লাইনেরও কোডিং থাকতে পারে, রাইট? আপনি যখন একটা বড় ওয়েবসাইট বানাবেন, আপনার কি কোড কি এরকম থাকবে যে আপনি 4-5 লাইনের কোড করলেন এটা পুরো ওয়েবসাইট হয়ে গেল? তা তো হবে না, রাইট? না ভাইয়া। তখন কি করতে হবে আপনার? তখন করতে হবে যে হাজার লাইনের কোড করতে হবে। তো তখন আপনি একটু চিন্তা করেন যে একটা স্টাইল ট্যাগ খুলে যদি আপনি কোড লিখতে যান,
তাহলে দেখেন যে কত বড় বিশাল একটা আপনার লাইন হয়ে যাবে। তারপরে গিয়ে আপনি এটা ধরেন আপনার স্টাইলটা এত বড় হয়ে গেল যে স্টাইলটা একটা মনে করেন যে আপনার 500 লাইন হয়ে গেছে। তারপর আপনি আস্তে, আস্তে আবার নিচে আসছেন। নিচে আস্তে আপনি খুঁজে বের করলেন যে ভাই আমার বডি ট্যাগ কই আছে দেখি তো। এই যে বডি ট্যাগ পাইছি। এইবার আমি বডি ট্যাগের ভিতরে আমি কোড করব। সো এটাও কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো মানে আপনাকে অপশন দেওয়া হইছে যে আপনি চাইলে এই ২ ভাবে CSS করতে পারেন। এখন আপনার যদি মনে করেন ছোট ওয়েবসাইট হয় আপনি চাইলে এটা করতে পারেন, কিংবা আপনার যদি মনে হয় যে না আমি এটা করবই না, কোনো সমস্যা নেই। আপনার জন্য আরো একটা ওয়ে আছে। এটার নামটা কি? এটার নামটা কি? দেখেন তো সবাই। এক্সটার্নাল External CSS। CSS এখন আমরা হচ্ছে যে ২ ভাবে কিন্তু CSS করে ফেলছি। এখন আমরা একটু এক্সটার্নাল CSS নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো ধরেন এখন আমার ভাইয়া হ্যাঁ, বলেন। ইনলাইন আর ইন্টারনাল লাইন দুইটা কি একসাথে করা যাবে? এখন একটা ব্যাপার আছে যে আ আ এটাকে একটা কথা বলা হয় যে CSS এর একটা ভাষায় যেটা বলা হয় যে CSS স্পেসিফিসিটি। ওয়ার্ডটার নাম হচ্ছে CSS স্পেসিফিসিটি। আমি আবারও লিখে দিচ্ছি এখানে। CSS স্পেসিফিসিটি। ঠিক আছে? এই জিনিসটা সবাই মনে রাখবেন। তো এইটার কাজটা হচ্ছে এইটা ডিফাইন করে যে কার প্রায়োরিটি কতটুকু বেশি। এখন আপনি মনে করেন যে কোথাও একটা এরকম একটা ট্যাগ লিখলেন যে ধরেন আপনি ইনলাইন CSS দিলেন। এটা ভালো একটা কোয়েশ্চেন করছেন যে কোনটার পাওয়ারটা কতটুকু বেশি। ধরেন আপনি এখানে একটা H1 ট্যাগ লিখছেন স্টাইলের ভিতরে। এখন আপনি করলেন কি যে ধরেন কোথায় H1 ট্যাগ সবগুলোর মধ্যেই তো করলেন। আপনার ধরেন এই যে জ্যাকের ভিতরে এসে আপনি এখানে আরেকটা স্টাইল প্রয়োগ করলেন। ঠিক আছে? একটা স্টাইল প্রয়োগ করলেন। স্টাইল প্রয়োগ করে এটার ভিতরে আপনি ধরেন একটা কালার বললেন যে কালার দাও। এটার মধ্যে তুমি কালার দিবা হচ্ছে এই যে ব্লু কালারটা। ঠিক আছে? ইন্ডিগো নামে একটা কালার আছে, এটা দিলেন। এখন কথা হচ্ছে আপনি কিন্তু অলরেডি সবগুলো H1 কে আপনি করলেন কি হোয়াইট কালার বলে দিছেন। তো আপনি এখানে এসে করলেন কি মানে একটু পোদ্দারি করে চিন্তা করলেন যে ভাই আমি এই মানে কি বলে সবুজ কি বলে আপনার হোয়াইট কালারটা নিব না। আমার দরকার হচ্ছে ইন্ডিগো বা ব্লু কালার, এটা আমি নিব। তো আপনি করলেন কি এখানে এসে স্টাইলের মধ্যে দিয়ে দিলেন। তাহলে কি হচ্ছে জিনিসটা আপনার ২ টা একই সাথে CSS এপ্লাই হচ্ছে। একটা হচ্ছে ইনলাইনের মধ্যে হচ্ছে, আরেকটা ইন্টারনালের মধ্যে হচ্ছে। দেখি তো কোনটা কাজ করে। দেখেন এটা কি হওয়া উচিত? আমার সাদা কালার হওয়া উচিত। আমি যখনই ইনলাইন CSS করতেছি সাথে, সাথে দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে কিন্তু। সবাই খেয়াল করছেন? এটা কি জি হচ্ছে? ভাইয়া। তো জি CSS ভাইয়া। স্পেসিফিসিটি নামে যে একটা আপনার হচ্ছে একটা টার্ম আছে, এটার কাজটাই হচ্ছে যে বুঝায় যে কার পাওয়ার কতটুকু বেশি। এখন কথা হচ্ছে যে মানে আপনি তো এটা দেখলেন যে এটার পাওয়ারটা একটু বেশি আপনার কাছে মনে হইতেছে। এখন এটার চেয়েও আরেকটা পাওয়ারফুল একটা জিনিস আছে। সেটা আমরা একটু যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব তখন আলোচনা করব। ঠিক আছে? তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা এই ধরনের কনফিউশন এর মধ্যে যাবেন না। যদি CSS এপ্লাই করতেই হয় তাহলে করবেন কি যেকোনো একটা জায়গার মধ্যে করবেন আপাতত। ঠিক আছে? হয় ইনলাইন CSS করেন, নাহলে ইন্টারনাল CSS করেন, না হয় এক্সটার্নাল CSS টা করেন। এখন যদি আপনি মনে করেন এখানেও CSS দিলেন, আবার আপনি চালাকি কইরা এসে এখানেও CSS দিলেন, তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন কি আল্টিমেটলি আপনি নিজে। ঠিক আছে? যে কারণ আপনি একবার অলরেডি বলছেন যে ভাই তুমি কইরা দাও হচ্ছে মানে সবুজ কালার কিংবা সাদা কালার। কিন্তু আপনি এসে আরেক জায়গায় বললেন যে ভাই তুমি সাদা কালার না ইন্ডিগো কালার হও। তাহলে তখন কিন্তু ঝামেলা আপনি পড়ে যাবেন। সো এই জিনিসগুলো ইউজ করা লাগবে, কিন্তু অবস্থা বুঝে আপনার ব্যবস্থা নিতে হবে। আপাতত আপনি যেকোনো একটা জায়গার মধ্যে কালারটা ইমপ্লিমেন্ট করবেন। না হলে কি হবে যে ওভাররাইট হয়ে যাবে। যেখানে আপনি তাকে কমান্ড করতেছেন যে ভাই তুমি সাদা কালারটাও, কিন্তু আপনি এখানে এসে মাঝখানে একটা প্যাচ লাগাই দিছেন। ওকে? সো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি আপাতত। এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন যেটা আছে আমি কলামকে এটা উঠাই দিলাম। দেখেন এটা আমার কালারটা আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কিন্তু মোটামুটি ইনলাইন CSS আবার হচ্ছে ইন্টারনাল CSS টা শিখে ফেলছি। এখন আমরা এক্সটার্নাল CSS নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা কাজ করি। এই জিনিসটাকে আমি হাইড করে দিলাম। আমার আপাতত স্টাইল এটা দরকার নাই। আমি এখানে করব কি ওই যে আমি যেটা বললাম যে আপনারা সবসময় খেয়াল রাখবেন হেড ট্যাগের ভিতরে ঠিক টাইটেলের নিচে আপনি একটা ধরেন এখানে নতুন আরেকটা ট্যাগ খুলবেন। ট্যাগটার নাম হবে আপনার হচ্ছে লিঙ্ক CSS এরকম। আচ্ছা আমি একটু দেখাই। একটা আমি ট্যাগ লিখছি। ট্যাগের ভিতরে কি আছে কয়েকটা জিনিস আছে। এই জিনিসগুলো আমি কেটে দিচ্ছি। এটা আমার অটোমেটিক্যালি এসে পড়ে যেহেতু আমাদের VS কোড আমরা ইউজ করি তার সাজেশন দেয় আমাদেরকে। একটু খেয়াল করেন আমি একটা ট্যাগ খুলতেছি। ট্যাগের নামটা হচ্ছে লিঙ্ক। এটার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। এটা হচ্ছে নরমালি আপনি জাস্ট হচ্ছে লিঙ্ক লিখে আপনি এই যে এখানে দেখবেন একটা জিনিস আছে CSS এরকম একটা জিনিস আসবে আপনার। এই জিনিসটা দিয়ে আপনি করতে পারেন কিংবা আপনি আলাদা করে লিখে করতে পারেন। আচ্ছা দেখেন আমি একটা লিঙ্ক তৈরি করতেছি। লিঙ্ক বলতে আমরা সাধারণত সবাই যেটা বুঝি যে আমরা বলি না যে এটার সাথে এটা লিঙ্ক করে দাও মানে কি কানেকশন বিল্ড আপ করে দাও। তো আমি করলাম কি একটা রিলেশন তৈরি করতেছি। রিলেশন আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব। তারপরে এন্টার প্রেস করলাম। সাথে, সাথে আমার এই জিনিসটা এসে পড়ল। এটার অ্যাট্রিবিউটের ভ্যালুটা হবে স্টাইল শীট। ঠিক আছে? ভ্যালুটা হবে স্টাইল শীট। তারপরে দেখেন href এর কাজটা কি বলেন তো? href টা আমরা কোথায় দেখছিলাম?
অ্যাঙ্কর ট্যাগে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেখছিলাম। তার মানে এখানে আমরা একটা href এর ব্যবহার প্রয়োগ করব। এখন href এর ভিতরে কি থাকবে জানেন? জিনিসটা হচ্ছে যে আপনার CSS এর ফাইলটা আপনার মনে করেন আলাদা করে তৈরি করতে হবে। HTML এর যেরকম আমরা একটা index.html ফাইল তৈরি করতেছি CSS এর জন্য, মানে আমরা যখন স্ট্যান্ডার্ড CSS করব একটা আলাদা ফাইল তৈরি করে নেব। এটা একদম ইজি। দেখেন কি করতে হইতেছে। জাস্ট হচ্ছে আমি এটারে ধরেন আবার এটাকে মুছে দিই। ধরেন আচ্ছা এই জিনিসটা আমি এখানে এমন করে রাখি। সেভ দিয়ে রাখি। এখন আমি যদি একটু এখানে আসি, আমাদের ফাইলটা কোথায় আছে? ফাইলটা এখানে। এখানে আমি একটা ফাইল খুলবো, ঠিক আছে? আগের মতো করে একটা ফাইল খুলবো। এটার নামটা দিব style.css। সবাই খেয়াল রাখবেন যে আমরা HTML ফাইলের জন্য আমরা কি করি, index.html খুলি, মানে মানে আমাদের এক্সটেনশনটা কি থাকে সবসময় HTML থাকে। তো যখন আমরা CSS তৈরি করব, CSS ফাইল তৈরি করব, CSS ফাইলটা তৈরি করতে হবে কেন? ওই যে বললাম আমাদের একটা বিল্ডিং তৈরি করছি, এটাতে ঘষা মাজা করে একটু সুন্দর করতে গেলে আমাদের কি লাগবে, যে রং টং করতে হবে, আমাদের সুন্দর ফিটিংস দিতে হবে। তেমন একটা ওয়েবসাইট হচ্ছে স্ট্রাকচারাল একটা ওয়েবসাইট আপনি তৈরি করছেন, এটাকে আপনি ঘষা মাজা দিয়ে সুন্দর করতে চাইলে আপনাকে একটা CSS অ্যাপ্লাই করতে হবে। আমরা দুই ধরনের CSS অ্যাপ্লাই করা অলরেডি শিখছি। এখন আমরা থার্ড টাইপের যে CSSটা আছে, মানে আপনার ওইটা আমরা অ্যাপ্লাই করবো। এটার নামটা হচ্ছে আপনার এক্সটার্নাল CSS। ওইটার জন্য আমাদের যেটা করতে হবে, index.html যেরকম একটা ফাইল তৈরি করে নিয়েছি, CSS এর জন্য আলাদা একটা ফাইল তৈরি করে নেবো আমরা। ঠিক আছে? আমরা একটা ফাইল তৈরি করে নিয়ে একটা ওয়ার্নিং দিব, আপনাকে ওয়ার্নিংটা ধরবেন না, আপনি এটাতে বাদ দিয়ে দিবেন। তারপরে যেটা করতে হবে, আমি ফাইল থেকে এসে ওপেন ফাইল থেকে CSS এর ফাইলটা ওপেন করলাম। এইবার এটার ভিতরে যতগুলো কোড আছেন আপনার এখানে, এই যে মনে করেন যে কোডগুলো লিখছেন সেটাই আপনি এখানে বসা দেন। এটার মধ্যে কিন্তু আপনার আলাদা করে কোনো ট্যাগ খুলতে হবে না, জাস্ট এটার মতো করেই জাস্ট আপনি কি করবেন, আপনার হচ্ছে যে কোনো একটা মনে করেন ট্যাগ নেমটা লিখবেন, ঠিক আছে? স্টাইল ট্যাগ যেটা ব্যবহার করেন সেটা দিবেন। তারপর কি করবেন, স্টাইল নেমটা বলবেন যে প্রপার্টি, তারপর একটা ভ্যালু, বাস এই জিনিসটাই দিবেন। দেখেন এখন কি হচ্ছে, রিলোড দেন। আচ্ছা এখন দেখেন এই জিনিসটা কিন্তু আসে নাই, ঠিক আছে? আমার কালারটা কিন্তু ইমপ্লিমেন্ট হয় নাই। কারণটা কি, আমি এখানে বলে দিই নাই যে তুমি যে একটা রিলেশন তৈরি করতেছো এটা কেমন করে হচ্ছে বা এটা কোত্থেকে আসতেছে। আমি এখানে ফাইলের নামটা খালি এখন বলে দিব। দেখেন ফাইলের নামটা বলে দিলাম। বলে দেওয়ার পর দেখেন আমি যত এটা কিন্তু আমি কমেন্ট করেছি, তার মানে কি এই জিনিসটা কিন্তু আমার অ্যাপ্লাই হওয়া উচিত না, ঠিক না? দেখেন যেমনটা এখন এই অবস্থায় আছে, আমার কিন্তু সব CSS চলে গেছে। যদি আমি CSS ফাইলের মধ্যে আমি কোডগুলো লিখে দিছি, তারপরে কিন্তু আমার এই জায়গার মধ্যে আসতেছে না। কারণটা কি ছিল? কারণটা হচ্ছে আমি এখানে বলে দিই না যে আমার CSS এর ফাইল কোনটা, যেটা আমি HTML ফাইলের সাথে একটা রিলেশন বিল্ড আপ করাচ্ছি। এই যে লিঙ্কটা আমি যে একটা ট্যাগ তৈরি করছি, এই ট্যাগটা তৈরি করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি যে একটা বাইরে থেকে যে একটা ফাইলের সাথে আমার HTML ফাইলকে কানেকশন বিল্ড আপ করে দিচ্ছি, এই জিনিসটা আমাকে উল্লেখ করে দিতে হবে যে রিলেশনটা কি, তোমার HTML ফাইলের সাথে আমার CSS ফাইলের রিলেশনটা কি। রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, মানে সে আপনার ওয়েবসাইটে এই যে HTML ফাইলটা সেটার উপর একটা স্টাইল প্রয়োগ করবে, এবং href দিয়ে বোঝাচ্ছে যে হাইপার রেফারেন্স হবে কোথায়, বা এটার সোর্সটা বা লিঙ্কটা কোথা থেকে আসতেছে। লিঙ্কটা আসতেছে যে এই যে style.css ফাইল থেকে, ঠিক আছে? এই ফাইলের ভিতর আমার যত কোড আছে সব এখানে আছে। তো আমি এখানে আসি, এখন আবার রিলোড দিই, যেহেতু আমার সেভ করা হয়ে গেছে, দেখেন সবগুলো আবার কালার পেয়ে গেছে। সবাই ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই একটা প্রশ্ন ছিল, জি বলেন। লিঙ্কটা কি সবসময় টাইটেলের উপরে বসবে? হ্যাঁ আপনি টাইটেল উপরে বসে, ধরেন আপনি এখানে বসালেন না, কথার কথা এখানে বসালেন না, ঠিক আছে? আপনি এখানে বসালেন না, আপনি ধরেন এই জায়গাটায় বসালেন, ঠিক আছে? দেখেন কি হয়, সেম থিংস হ্যাপেন্ড, ঠিক আছে? সো আপনি মানে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার যেভাবে করে আপনার মন চায়। আমি ধরেন এখানে দিলাম, আমার মন চাইলো আমি টাইটেলের উপরে দিলাম, আমি এখানে দিয়ে ইউজ করতেছি, কোনো সমস্যা না, আপনি দেন, ঠিক আছে? এর উপরে দেন। জাস্ট হচ্ছে খেয়াল রাখতে হবে হেড ট্যাগের ভিতরে যেন থাকে, তবে আপনি একদম টপে দিবেন না, মানে আপনি জাস্ট টাইটেলের উপরে নিচে একখানে দিলেই চলবে, ঠিক আছে? বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা তো সবাই এই ব্যাপারটুকু বুঝছেন যে কেমন করে স্টাইল প্রয়োগ করতে হয়? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। তো আমরা আরেকটু কোনো মানে CSS আরো অনেক কিছু আলোচনা করার আছে। আমরা জাস্ট একটা 10 মিনিট একটা ব্রেক নিব। ঠিক আছে? আমি নামাজ পড়ি নাই। একটু নামাজের বিরতি দিব। আপনারা যদি কেউ চান খাওয়া-দাওয়া করতে বা পানি-টানি খাইতে পারেন। আমরা ব্রেক 10 মিনিটের ধরেন আমরা ঠিক ৩টা ১০ এর মতো বাজে তো ৩টা ২০ এ আবার ক্লাস শুরু করব। ঠিক আছে? তো এই 10টা মিনিটে আপনারা ব্রেক নিতে পারেন। চা পানি খেয়ে আসেন। যেটা মন চায় করেন। আমরা ঠিক ৩টা ২০ আবার ক্লাস শুরু করব। ওকে? ওকে কেউ ওকে ক্লাস লিভ ভাইয়া। নিয়েন না। ক্লাস কেউ ওকে লিভ ভাই। নিয়েন না। সবাই এখানে থাকেন। জাস্ট আমরা 10 মিনিট একটা ব্রেক নিব। ওকে? রেকর্ডটা জি জি ভাইয়া। ভাইয়া।
আচ্ছা, তো আমি আবারও বলি জিনিসটা হচ্ছে আমরা সবগুলো ট্যাগগুলোকে বাম পাশে একটা অ্যালাইনমেন্টের মধ্যে রাখি। যাতে করে ধরেন এই পাশে আপনার H1 ট্যাগটা আছে, P ট্যাগটা আছে, দেখতে ভালো লাগতেছে আপনার বা আপনি বুঝতে সুবিধা হয়। ভালো লাগার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার জন্য জিনিসটা বুঝতে ইজি হবে। ঠিক আছে? এটা আমি যদি এমন করে লিখি জিনিসটা দেখতেও ভালো লাগবে না এবং বুঝতেও অসুবিধা হবে। ঠিক আছে? এই যে একবারে এক সিরিয়ালে বরাবর যাইতেই থাকবে। কিন্তু যখন আমি এন্টার প্রেস করে যখন এটা নিচে নিয়ে আসবো, সবগুলো কোড দেখবেন যে আপনার মানে একটা লাইন বরাবর আছে। ঠিক আছে? আপনি এরপরে ধরেন আরো কয়েকটা ট্যাগ লিখলেন, হ্যাঁ? H1 ট্যাগ বা স্প্যান ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ সবগুলো দেখবেন যে কালার প্রপার্টি মানে প্রপার্টি ভ্যালু গুলো সব এই সিরিয়াল বরাবর আছে। ওকে? তো সবসময় সবাই এমন করে করার চেষ্টা করবো আমরা। ঠিক আচ্ছা আছে? ভাইয়া, হ্যাঁ, সিএসএস ইউজ করার আগে কি আগে সিএসএস লিখে নিতে হবে না উপরে বডির পর? আমি বুঝি না আপনার কথাটা। মানে সিএসএস আমি ব্যবহার করব না কালার টালার করতে, হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট সিএসএস উপরে লিখে নিতে হবে? উপরে না ওরকম কিছু লিখতে হবে না। এটা তো আচ্ছা, পুরোটা সিএসএস ফাইল। সো আপনি ধইরে জাস্ট কোড করা শুরু করে দিবেন। ঠিক আছে? ওকে ওকে। এটার মধ্যে আপনার আলাদা করে কিছু লিখতে হবে না। এটা যেমন হচ্ছে আপনি বুঝানোর জন্য যে আপনি হচ্ছে ইন্টারনাল সিএসএস করতেছেন। এখন ইন্টারনাল সিএসএস করার জন্য তো আপনার একটা ট্যাগ বলতে হবে যে আপনি কোথায় ইন্টারনাল সিএসএসটা করতেছেন। এই ট্যাগের ভিতর আপনি সবগুলো সিএসএস এর কোড লিখবেন। আবার যখন আপনি হচ্ছে যে কি বলে যে আপনি যখন এই যে কি বলে এক্সটার্নাল সিএসএস করতেছেন, আপনি তো আলাদা একটা ফাইল খুলে দিছেন এখানে, কিংবা আপনার হচ্ছে আপনি আগে বলে দিছেন যে এখানে আমি যে একটা কাজ করতেছি ভাই, আমি হচ্ছে যে একটা আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করছি। ওই ফাইলটার হচ্ছে রিলেশনটা হচ্ছে এটার সাথে স্টাইল শিট HTML ফাইলের সাথে এবং এটার হাইপার রেফারেন্সটা হচ্ছে style.css ফাইলের সাথে। ঠিক আছে? আপনি এই জিনিসটা বলে দিচ্ছেন। সো আপনি জাস্ট হচ্ছে এই জিনিসটা এমন করে মেনশন করলেই চলবে আর এখানে কিছু লিখতে হবে না। এখন একটু একটা জিনিস খেয়াল করেন যে ধরেন আমরা একটা এরকম করে একটা প্যারাগ্রাফ বা যাই লিখি, তা আমি ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো বাদ দিয়ে দিই। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিচ্ছি। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিচ্ছি। সেভ দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল। তো এখন আমি ধরেন অন্য একটা জিনিস করব, লাইক ধরেন এখানে আসলাম, একটা বর্ডার নামে একটা জিনিস আছে। ঠিক আছে? একটা বর্ডার নামে একটা জিনিস আছে। আমরা যদি ধরেন বর্ডার ধরেন আপনি বললেন যে বর্ডার উইডথ হচ্ছে এই যে আমরা একটা কথা বলছিলাম না যে ওই যে পিক্সেল আছে, মেজারমেন্ট অনেকগুলো ইউনিট আছে। তো মেজারমেন্ট ইউনিটের একটা হচ্ছে ধরেন ওই যে পিক্সেল। ঠিক আছে? তো আমি বললাম যে বর্ডার উইথ তুমি 5 পিক্সেল করে দেন। ঠিক আছে? বললাম বর্ডার উইথ 5 পিক্সেল। আমি একটা পুরো যে প্যারাগ্রাফটা আছে, এই যে প্যারাগ্রাফটা আছে এটার আশেপাশে একটা বর্ডার দিব। ঠিক আছে? তো তারে বললাম যে তুমি একটা বর্ডার দাও 5 পিক্সেলের। তার পরবর্তীতে তোমার বর্ডার স্টাইলটা হইতে হবে তোমার সলিড। সলিড। তারপর হচ্ছে তারপর আর কি দেওয়া যায়, বর্ডার একটা কালার দিয়ে দিই। বর্ডার কালার দিলাম ধরেন রেড। ঠিক আছে? রেড কালার দিলাম। ঠিক আছে? আমার যেটা মন চাইলো আরকি আমি এটা দিলাম আপাতত। ঠিক আছে? তো আমি এটা দিলাম, দেওয়ার পর ধরেন এখানে আসি, সেভ দিলাম। আমি একটু আমার ওয়েবসাইটে যাই। ঠিক আছে? যেখানে আমি কোড করতেছি দেখি তো কি অবস্থা হয়। এই যে দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা বর্ডার আসছে। খেয়াল করছেন সবাই? প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে কি একটা বর্ডার আসতেছে। সো আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে একটা বর্ডার দেওয়া পসিবল। এখন কথা হচ্ছে যে ধরেন আমি আহ কোথায় এই জায়গাটার মধ্যে আমি তো ধরেন একটা বর্ডার ইউজ করছি 5 পিক্সেলের। এখন যদি এটার আমি ধরেন আপনি একটু 15 পিক্সেল বা 10 পিক্সেল দেন, দেখেন তো কেমন হয়? এটার আপনি পিক্সেলটা বাড়ায় দিলেন। এখন ফন্টের সাইজ যেরকম আমরা 24 পিক্সেল দিই, আমরা কিন্তু বর্ডারে 24 পিক্সেল দিলে জিনিসটা ভালো লাগবে না, রাইট? মানে বর্ডার জিনিসটা তো একটা হালকা হইতে হয়। তো আমি আরেকটু কমাই দিই। ধরেন আমি 3 পিক্সেল দিলাম। ঠিক আছে? 5 পিক্সেল না দিয়ে 3 পিক্সেল দিলাম। দেখেন এখন দেখতেও কিন্তু ভালো দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র কি আমরা এই যে ধরেন 5 পিক্সেলে রাখি তাহলে আরেকটু স্পষ্ট হবে। যে শুধুমাত্র কি আমরা এই যে বর্ডার এইটাই দিলাম। এখন আমি কালার চেঞ্জ করতে চাই। ধরেন আমার কালার দরকার হচ্ছে আমি একটা গ্রিন কালার দিলাম। দেখেন গ্রিন কালার হয়ে যাচ্ছে এখন। কোথায় গেলাম? এই যে ওয়েবসাইটে যাই, গ্রিন কালার হয়ে গেল। তো এখন আমি তো কালার দিছি। এখন এই যে সলিড নামে একটা জিনিস আছে, এইটারে যদি সলিড না দিয়ে অন্য কিছু দেওয়া যেত আর কি দেওয়া যায়? এটারে আমি ডটেড দিতে পারি। ঠিক আছে? ডটেড দিতে পারি। দেখি তো ডটেড দিলে কি হয়? সলিড না দিয়ে ডটেড দিছি। দেখেন ডটেড দেওয়াতে জিনিসটা পুরোটা সবুজ হয়ে গেছে। আচ্ছা লাল দিই, হ্যাঁ? লাল কালারটা দিলে বেশি স্পষ্ট হবে। কারণ উপরেও একটা সবুজ আছে। দেখেন এখন পুরোটা কি ডটেড হয়ে গেছে। মানে ডট করে বর্ডার হয়ে গেছে আপনার। ঠিক আছে? আপনি ডটের জায়গায় আপনি দিলেন ড্যাশ। ঠিক আছে? ড্যাশ দিলেন। দেখি তো কি হয়?
ড্যাশ দিলে আপনার এই ধরনের একটা বর্ডার হবে। তবে আমরা যেহেতু বর্ডার দিতেছি সলিডটা বেশি সুন্দর লাগে দেখতে। সাধারণত সবাই বর্ডার ইউজ করলে আপনার সলিডটাই বেশি ইউজ করে। ঠিক আছে? তো আপনি আরো দেখতে পারেন যে ডবল আছে একটা, ডবলটাও দেখে নেন। ডবলটা হচ্ছে এরকম হবে আপনার। ঠিক আছে? তো আমরা এটারে আচ্ছা, ভাইয়া, সলিড আরেকটা করব। জিনিস, জি বলেন। আমরা কোনো ওয়েবসাইটে মাঝে মাঝে দেখি যে একটা লেখার উপর একটা কালার যায় আসে, এই জিনিসটা কিভাবে করে? আচ্ছা ওইটার আমি দেখাবো। এটা একটু পরে দেখাচ্ছি। ওটারে বলা হয় হোভার করা। ঠিক আছে? হোভার করা বলা হয়। আমি এটা দেখাই দিচ্ছি। ধরেন ওটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তো এটা আপনারা আপাতত না বুঝলেও চলতো। তারপরেও আপনারা যেহেতু জানতে চেয়েছেন এটা দেখায় রাখি। তবে আমরা আপাতত এটা পরবর্তীতে ইউজ করব। আপাতত এখন ইউজ না করলেও চলবে আমাদের। কারণ এটার মধ্যে অনেক জটিল কয়েকটা প্রক্রিয়া আছে। ধরেন আমি এটার কালার দিলাম রেড। দেখেন। এটা খেয়াল করছেন? যে কালার গুলো চেঞ্জ হচ্ছে। সবাই খেয়াল করছেন? ভাইয়া আমি এটা বলি নাই, আচ্ছা কোনটার কথা বলছেন আপনি? মানে একটা এই যে ধরেন এই যে হ্যালো উই আর লার্নিং সিএসসি, হ্যাঁ, হুম। এটা মানে আমি ঢুকলেই দেখা যায় যে লেখাটা ঠিকই থাকে, বাট লাল একটা মানে কালার আসে আবার চলে যায়, ওই জিনিসটা ও ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ওইটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনার অ্যানিমেট করা হয়। ঠিক আছে? ওইটা শিখতে গেলে আরো একটু সময় লাগবে আমাদের। জাভা জি স্ক্রিপ্ট জি। দিয়ে অ্যানিমেট করতে হয়। তবে এই যে হোভার ইফেক্ট নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে যে আপনি মাউসটা যখন এটার উপরে নেবেন, এটা আপনি যে কোনো কালার দিতে পারেন চাইলে। ঠিক আছে? আপনি চাইলে প্যারাগ্রাফের উপরে দিতে পারেন। এটা জাস্ট হচ্ছে আপনার ওই যে ট্যাগটা লিখবেন, ট্যাগের নেমটা ধরেন H1 হইতে পারে। তারপর একটা হোভার নামে একটা জিনিস লিখতে হয়। তারপর একটা আপনি কালার দিয়ে দিন। তারপর এখানে আপনি এটা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে হোভার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার হোভার দিলেন, ধরেন আপনি এটার কালার দিলেন যে ইন্ডিগো, এরকম একটা দিলেন। ঠিক আছে? তার মানে কি যে আপনার নর্মাল কালারটা কি সাদা, নর্মাল ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রিন। আপনি যখন মাউসটা এটার উপরে দিবেন, মাউস যখন কোনো কিছুর একটার উপরে নেওয়া হয় এটাকে হোভার করা বলা হয়। তো আপনি যদি এটা হোভার করেন বা মাউসটা উপরে নেন, দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সহ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার মানে নীল হয়ে যাচ্ছে, আপনার বেগুনি টাইপের একটা কালার হচ্ছে এবং টেক্সটের কালারটা লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা কেন হলো? কারণটা হচ্ছে আমি বলে দিছি যে নরমাল কালার হচ্ছে তোমার এটা, হোভার যখন করা হবে তখন তুমি তোমার টেক্সটের কালারটা করবা লাল এবং ব্যাকগ্রাউন্ড কালার করবা ইন্ডিগো। ঠিক আছে? আচ্ছা তো এটা একটু বেশি জটিল হয়ে যাবে, আপাতত এটা না বুঝলেও চলবে আপনাদের। এটা জাস্ট লেখা রাখলাম আরকি। ওকে? তো আচ্ছা দেখেন আমরা ফন্টের এই যে বর্ডার নিয়ে কাজ করতেছিলাম, তাই না? বর্ডার নিয়ে কাজ করতেছিলাম। তো বর্ডার নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, ধরেন আপনি চাচ্ছেন যে বর্ডার এই যে সাইড গুলো আছে এটাকে একটু রাউন্ড করতে। এটাকে কেমন করে করা যায় রাউন্ড? বর্ডার রেডিয়াস নামে একটা জিনিস আছে। ঠিক আছে? এইখানে আপনি এসে ধরেন আপনি একটা পিক্সেল দিয়ে দিলেন যে 10 পিক্সেল বলে দিলেন বর্ডার রেডিয়াস। ঠিক আছে? দেখেন এখন কি হচ্ছে? এই যে দেখেন সব পাশে সমানভাবে বর্ডার রেডিয়াসটা হয়ে যাচ্ছে। তো ধরেন আপনি এরকম করে দিলেন যে এটা আমরা বাদ দিই। ধরেন এটার অন্য কিছু আরেকটা দিই যে বর্ডার লেফট দিলাম এরকম। যে দেখেন একটু খেয়াল করে আগের জিনিসটা আমরা করব। আচ্ছা থাক, এটা আমরা জাস্ট বর্ডার রেডিয়াস দিয়ে কাজ করি আপাতত। ধরেন বর্ডার রেডিয়াসই রাখি এটা। ধরেন আমি এটারে ধরেন এখন 25 পিক্সেল করব। ঠিক আছে? দেখবেন আচ্ছা ধরেন 50 পিক্সেল করি। 50 বা 50 এত লাগে না। মানে আপনি অল্প একটু পিক্সেল করলে দেখবেন এটা পুরোটা বাঁকা গেছে। দেখছেন? এরকম হয়ে যাচ্ছে। এখন এই যে বর্ডার থেকে দেখেন এজ গুলো বের হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমি একটু বর্ডারটাকে বেশি বাঁকায় ফেলছি। ঠিক আছে? সো আমাদের এত লাগে না। সাধারণত সবাই সৌন্দর্যতার জন্য সর্বোচ্চ 5 থেকে 10 পিক্সেলটাই ইউজ করা হয়। তো আপনাদের বর্ডার রেডিয়াস গুলো দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বর্ডার দিতে গেলে এই জিনিসগুলো কাজে লাগতেছে। তো এটা গেল। তো এখন ধরেন আপনি এই জায়গাটার মধ্যে একই সাথে কয়টা প্রপার্টি ইউজ করছেন একটু খেয়াল করেন বর্ডারের। বর্ডারের ৩ টা ৪ টা প্রপার্টি ইউজ করছেন। সো আপনি চিন্তা করলেন যে ভাই আমি এতগুলা না লেখা আমি একটা লাইনের মধ্যে কি জিনিসটা করা পসিবল, দেখি তো হয় কিনা। আমরা বর্ডার দিলাম, বর্ডার দিলাম হচ্ছে ধরেন এরকম যে 5 পিক্সেল। ঠিক আছে? ধরেন আপনি এইখানে তাহলে এটাকে আমি আচ্ছা এক কাজ করি, পুরোটাকে আমি আপাতত কমেন্ট করি। দেখেন কি করতেছি। ধরেন এখন আমি করলাম কি বর্ডার এটা লিখলাম বর্ডার, তারপর হচ্ছে এখানে দিলাম 5 পিক্সেল। একটু খেয়াল করেন কি করতেছি। একই সাথে আমি বর্ডার উইডথটা লিখতেছি, তার পরবর্তীতে আমি একটা স্পেস দিয়ে বর্ডার স্টাইলটা উল্লেখ করে দিচ্ছি সলিড।
ঠিক আছে? তারপর আমি তার একটা কালার দিয়ে দিচ্ছি এখানে। ধরেন এই যে গ্রিন ইয়েলো একটা কালার। তারপর কি করলাম দেখেন, এই যে একই সাথে বর্ডার উইডথটা, তারপরে স্টাইলটা, কালারটা আমি একটা লাইনের মধ্যে নিয়ে আসছি, রাইট? সবাই খেয়াল করছেন? কি করলাম এখানে? একটা লাইনের মধ্যে নিয়ে আসছি। এখন দেখি তো এই জিনিসটা কাজ করে কিনা? দেখেন আমার এখানে কি ছিল? লাল কালার ছিল, বর্ডার রেডিয়াস ছিল। আমি বর্ডার রেডিয়াসটা বাদ দিয়ে দিছি এবং লাল কালারটা উঠাই দিয়ে কি করছি? যে 5 পিক্সেল বলছি বর্ডার উইডথ, তারপর বর্ডারের স্টাইলটা বললাম যে তুমি সলিড স্টাইল হয়ে যাও এবং বর্ডারের কালারটা তুমি গ্রিন ইয়েলো বানায় ফেলো। ঠিক আছে? সেভ দিলাম, রিলোড দিলাম। এই যে দেখেন এখন সব জিনিসগুলো এসে পড়ছে। এখন আপনি চাইলে এটার আগের মতো করে রেট বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আমার তাহলে কি হইলো? এখন আমার মানে সুবিধাটা কি হলো? একজন বলেন তো? এক লাইনের এক ভিতরে লাইনে চলে আমরা আসছে। সবকিছু লিখতে পারবো। হ্যাঁ, এক লাইনের মধ্যে আমি পুরো সব জিনিসটা নিয়ে আসলাম। তাহলে আমার কি কোড করতে সময়টা কম লাগবে। তো একজন ভালো কোডার সে, যে হচ্ছে অল্প সময়ের মধ্যে শর্ট টাইমে আপনি বেশি কোড করতে পারবেন। ঠিক আছে? শর্ট টাইমে বেশি কোড করার উপায়টা এটাই যে আপনি যদি আপনার সুযোগ থাকে একই লাইনে কয়েকটা কোড করার, তাহলে আপনি সেটা করবেন। এখন কথা হচ্ছে এই যে আপনারা বর্ডার উইডথ, আমি কিন্তু মাঝখানে আরেকটা শর্টকাট দেখাই দিছি। বর্ডার উইডথটা দেখেন আমরা কেমন করে করতেছি, 5 পিক্সেল করে করতেছি, তাই না? এখন আপনি চাইলে বলতে পারেন যে তুমি বর্ডার ধরেন এমন করে না বলে আপনি বললেন যে বর্ডার উইথ, ধরেন বর্ডার টপ, বর্ডার টপ নামে একটা জিনিস আছে। ধরেন আপনি এখানে দিলেন যে 10 পিক্সেল, ঠিক আছে? তারপর বর্ডার লেফট দিলেন আপনি, হচ্ছে ধরেন কত, ধরেন 5 পিক্সেল, ঠিক আছে? তারপর বর্ডার, আচ্ছা টপ রাইট, আচ্ছা এমন করে আসি, টপ রাইট বটম বর্ডার, দেখেন এখন কি করতেছে, বর্ডার বটম 10 পিক্সেল, বর্ডার লেফট, মানে আমি ঘড়ির কাঁটার অনুযায়ী যাচ্ছি, ঠিক আছে? দেখেন মানে টপ রাইট বটম লেফট এরকম করে যাচ্ছি, ঠিক আছে? লেফটে দিলাম হচ্ছে, আর রাইটে কত ছিল? রাইটে ছিল 5, সো এটারও 5 দিয়ে দিই। দেখেন ধরেন আমি এটারে আবার একটু কমেন্ট করে রাখি কিছু সময়ের জন্য, শুধুমাত্র বর্ডার কালার আর স্টাইল এই দুটারে কপি করে বাইরে নিয়ে আসি, ঠিক আছে? দেখেন কি করতেছি। আমি কিন্তু অলরেডি আপনাদের শর্টকাটটা দেখাই দিছি, তারপর আপনাদের দেখাচ্ছি আর কি যে বর্ডার উইডথটাকে কত ভাবে দেওয়া যায়, ঠিক আছে? একটু খেয়াল করেন যে আমার উপরে নিচে দেখেন কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। কারণটা কি? কারণ এখানে আমি বলছি যে বর্ডার টপের উইডথটা তুমি দাও 10 পিক্সেল। তারপর আমি বললাম যে বর্ডার রাইটে দাও তুমি 5 পিক্সেল, লেফটে দাও 5 পিক্সেল, বটমে দাও 5 পিক্সেল। সো এই জিনিসটাকে আপনি চাইলে হচ্ছে একই লাইনের মধ্যে লিখতে পারেন। কি হবে? এই জিনিসটা দেখেন আপনি ঘড়ির কাঁটা অনুযায়ী লিখবেন যে ধরেন বর্ডার এভাবে করে দিলেন, দেওয়ার পর আপনি বলে দেবেন যে বর্ডার উইডথ, ঠিক আছে? বর্ডার উইডথ দিলেন এরকম, তারপর বললেন যে এখানে, বা শুধু বর্ডার লিখলেও চলে, বর্ডার উইডথ দিলেন যে ধরেন টপে আপনি 10 পিক্সেল দিলেন, তারপর হচ্ছে তারপর আসতেছে কি টপের পরে রাইট, ঠিক আছে? রাইটে দিলেন 5 পিক্সেল, তারপর আবার দিলেন 10 পিক্সেল, এটা কি বর্ডার বটম, ঠিক আছে? তারপর হচ্ছে লেফট হবে কি 5 পিক্সেল। দেখেন আমি কিন্তু এটা এখন হাইড করে দিচ্ছি, এটা আমি আবার কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিয়ে রাখলাম কি বর্ডার উইডথটার টপে 10, তারপর হচ্ছে রাইটে হচ্ছে 5 পিক্সেল, মানে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরবে, ঠিক আছে? টপ রাইট 5 পিক্সেল, তারপর হচ্ছে আবার নিচে আসবে ভাই ঘড়ির কাঁটাটা 10 পিক্সেল, তারপর বর্ডার উইথে কি বলে দিতে হবে না টপ বটন? না এবার কিন্তু আমি বলতেছি না, এই যে যেটা বলেন শর্টকাটটাই দেখেন আপনি কি করতেছি, এই যে দেখেন সেম জিনিসটা আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমি ওই যে বললাম শর্টকাটে আমরা যেমন এক লাইনের মধ্যে আপনার হচ্ছে সবগুলো জিনিস এনে ফেলতে পারি, তেমনই আপনি চাইলে এই জিনিসটাকে ধরেন এখানে আপনি সলিড দিলেন, রেড দিলেন, এবার দেখেন তো কি হয়। এটারও কমেন্ট করে দিই, এটারও কমেন্ট করে দিলাম, দেখেন। আচ্ছা এবার এটা মানে এই জিনিসটা আমরা আলাদা করে দেওয়াটাই ঠিক আছে, এটা এমন করে দিলে হবে না, আমরা এটা আলাদাই রাখি, যেহেতু আমরা বর্ডার উইড বলতেছি এখানে। সো এইটারে আমি ধরেন কমেন্ট করলাম, দেখেন এইটারে দেখি এবার শুধু বর্ডার দিয়ে দেখি তো কাজ করে কিনা। আচ্ছা এমন করে দিলে হবে না আমাদের, আচ্ছা থাক আমরা আলাদা করে দিই, এটারে বর্ডার উইড হিসাবে দিলাম এটারে, আর এটাকে আমি কেটে দিই, এটা শুধুমাত্র উইড হিসাবে রাখবো আমরা, ঠিক আছে? চারটা জিনিস যেহেতু ইউজ করতেছি, সো এটারে আমি আলাদাই রাখলাম, ঠিক আছে? সেভ দিলাম। আচ্ছা ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে আমি আগে যেমন হচ্ছে বর্ডার টপ বলছিলাম 10 পিক্সেল, রাইট বলছিলাম, বটম বলছিলাম, লেফট বলছিলাম, এই জিনিসটা আমি একই লাইনের মধ্যে নিয়ে আসলাম। বললাম যে তুমি ভাই একই লাইনের মধ্যে তুমি পুরো বর্ডার উইডথটা নিয়ে আসো, ঠিক আছে? এখন আপনি যদি মন চায়, এখন দেখেন আমি এটারে ধরেন 10 দিলাম, এইটাকে আমি 15 করে দিলাম, বা 20, ধরেন এটা আমি 20 করলাম, লেফট রাইটে 20 করলাম, টপে যা আছে বটমে তাই থাকবে, লেফট রাইটে খালি 20 করে দিচ্ছি, দেখেন লেফট রাইটে 20 করে দিচ্ছি,
দেখেন এখন লেফট রাইটে আমার 20 পিক্সেল, টপে 10 পিক্সেল, টপে 10 পিক্সেল, ঠিক না? এখন কথা হচ্ছে যে আমি 4 ধরনের 4টা উইড ইউজ করতে পারি। এখন যদি আপনার মন চায় যে না আমি একটা ইউজ করব, তো খেয়াল রাখবেন যে প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে আপনার কি, খেয়াল রাখবেন যখন বর্ডার উইড টুইড লিখবেন এরকম, প্রথমটা হচ্ছে আপনার, আমি এখানে লিখে Top. দিচ্ছি, হ্যাঁ প্রথমটা হচ্ছে টপ, আমি বলে দিচ্ছি এটা যে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরবে, ঠিক আছে? টপ, তারপর কি ঘড়ির কাঁটায় মানে যদি সবচেয়ে উপরে ঘড়ির কাঁটা না থাকে তারপরে কোথায় যাবে? ডান পাশে, রাইট? রাইট, হ্যাঁ, তারপরে কোথায় আসবে? Bottom. বটম, হ্যাঁ, বটমে আসবে। তারপরে কোথায় যাবে? লেফটে যাবে। হ্যাঁ, লেফটে যাবে। ঠিক আছে? এই যে হয়ে গেল। তো আপনারা এভাবে করে কাজ করবেন। এই জিনিসটা আমি কমেন্ট করে রাখতেছি। ঠিক আছে? এই যে ঠিক এইভাবে আপনারা মানে চাইলে পুরো জিনিসটার কাজে লাগাতে পারেন। যে আমি সুন্দর মতো বর্ডার উইডথটা দিলাম 10 পিক্সেল, 20 পিক্সেল। আপনারা যদি মন চায় আপনি কমায় বাড়ায় নেন, কোনো সমস্যা না। এখন যদি আপনার মন চায় যে না, আমি হচ্ছে এখন আরেকটা ট্রিক্স দেখাই যে যখন 4টা ডিফারেন্ট অ্যামাউন্টের আপনি জিনিস দিবেন, ধরেন আপনি এটা 10 দিলেন, এটারে দিলেন 15, ঠিক আছে? কথা, এটা 15 দিলেন, এটারে দিলেন আপনি হচ্ছে 25। দেখেন তো কি হয়? দেখেন তো এখন জিনিসটা, এই যে এটা হইলো কি কত? এটা হচ্ছে 10, 15, 20, 25, জিনিসটা এরকম হয়েছে। এখন মনে করেন আপনার 2টা সংখ্যা সমান। ধরেন আপনার 10 মানে টপের ভ্যালুটা সমান এবং বটমের ভ্যালুটা সমান। এই যেটা আমরা আগে করছিলাম, যে আগে এই জিনিসটা আমরা দিছিলাম, মনে আছে সবার? এই তো একটু আগেই তো এটা ইউজ করছিলাম। যে টপে বটমে হচ্ছে আমার 10 পিক্সেল, লেফট রাইটে আমরা 25 ইউজ করছি, মানে সরি 20 পিক্সেল ইউজ করছিলাম, রাইট? তো এখন দেখেন টপের ভ্যালুটা আর বটমের ভ্যালুটা কিন্তু আমার সেম। আবার রাইট লেফটের ভ্যালুটা কিন্তু সেম। তাইলে এখন আমি একটা কাজ করি, দেখেন কি করব, শুধুমাত্র টপের ভ্যালুটা রাখলাম। দেখেন যখন আপনি 2টা ভ্যালু দিবেন, 4টা ভ্যালুর জায়গায় 4টা ভ্যালু দিলে কি হবে? আপনার টপ, রাইট, বটম, লেফটের ভ্যালু শো করবে। আর যদি এমন হয় যে শুধুমাত্র আপনার 2টা ভ্যালু আছে, তখন কি হবে? যে এইটা দিয়ে বুঝাবে টপ বটম, ঠিক আছে? এটা দিয়ে বুঝাবে। এই জিনিসটা আমি আরেকবার লিখে দিচ্ছি। যখন 2টা ভ্যালু থাকবে, যখন 2টা ভ্যালু থাকবে তখন এইটা দিয়ে বোঝানো হবে যে টপ অ্যান্ড বটম। আবার যখন হচ্ছে যে এরকম থাকবে আপনার, তখন আপনার এই জিনিসটা এমন করে কাজ করবে। দেখেন টপ অ্যান্ড বটমের ভ্যালু হবে এটা, এবং আপনার হচ্ছে রাইট লেফটের ভ্যালু হবে এটা। এটার আমি আবার কমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে? দেখেন এখন কিভাবে কাজ করতেছে। এই জিনিসটাই আমার এভাবে করে কাজ করবে। দেখেন, দেখছেন আমার কিন্তু সেম আছে। ধরেন আমি এটা বড় করে দিচ্ছি, ধরেন তাহলে আরেকটু সুবিধা হবে আপনার বুঝতে। 20 করলাম, এটারে করলাম 40। দেখেন এটা কি হবে, আমার টপ অ্যান্ড বটমের ভ্যালু থাকবে এটা, এবং রাইট লেফটের ভ্যালু থাকবে এটা। ঠিক আছে? দেখেন কি হচ্ছে। আচ্ছা, সেভ করি, আমি একটু সেভ করলাম। এই যে দেখেন রাইট লেফটে কত হয়ে গেল আমার? রাইট লেফটে এখন কত আছে বর্ডার? 40, 40। আর টপ আর বটমে কত? 20। তো এটা কেমন করে হয়েছে? ওই যে যেটা বললাম যে যখন আপনি 4টা ভ্যালু থাকবে, 4টা ভ্যালু দিয়ে আপনি আলাদা আলাদা করে বলতে পারবেন যে টপে এত, রাইটে এত, বটমে এত, লেফটে এত। যখন আপনি 2টা ভ্যালু দিবেন, আপনি যদি দেখেন যে না আমার 2টা ভ্যালু আমি সেম রাখতে চাচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর। যদি আপনি চান যে আপনি টপ আচ্ছা বটমে ভাইয়া, সেম একটা রাখবেন, কোশ্চেন। হ্যাঁ বলেন। ভাইয়া, আমরা যে বর্ডার উইথে 2টা ভ্যালু দিছি, তাহলে কি নামটা বলে দিতে হবে টপ এন্ড বটম? না, এটা বলতে হবে না, এটা আপনাদের বোঝানোর জন্য আমি লিখছি। এই কথাটা সম্পূর্ণ আপনাদের বোঝানোর জন্য বলছি। ঠিক আছে? এটা আচ্ছা। এটা আপনার হুম বোঝানোর হুম। জন্য বলছি। এখন এই যে যেটা আমি বললাম যে আলাদা করে আপনি চাইলে টপ, বর্ডার টপ দিতে পারেন। বর্ডার টপ, এই যে এইখানে যে কাজটা করছিলাম, যে বর্ডার টপ 10 পিক্সেল, রাইটে 5 পিক্সেল, বটমে 10 পিক্সেল, লেফটে 5 পিক্সেল। সো এভাবে করে আপনি আলাদা করে আপনি প্রপার্টি এবং ভ্যালু দিয়ে করতে পারেন। কিন্তু এটা আপনার অনেক প্যারা হবে। আপনার দরকার কি কষ্ট করার? সো আপনি চাইলে একই লাইনের মধ্যে করতে পারেন। যেটা বললাম যে 4টা ভ্যালু হলে আপনি পাশাপাশি 4টা ভ্যালু লিখবেন। যদি আপনি চান যে না টপ বটমে আমি সেম রাখবো, রাইট লেফটেও সেম রাখবো, তখন আপনি করবেন কি যে 2টা ভ্যালু দিবেন। এখন কথা হচ্ছে যদি আপনি চান যে 4টা ভ্যালু সমান রাখতে, তাহলে আপনি কি করতে পারেন একটু চিন্তা করেন তো। আমি কিন্তু অলরেডি এটা দেখাই ফেলছি। 4টা ভ্যালু যদি আপনি একই জায়গায় রাখতে চান তাহলে কি করবেন? এই যে বর্ডার লিখে শুধু শুধুমাত্র একটা ভ্যালু ইউজ করবো। ঠিক আছে? ধরেন আপনি শুধু 20 পিক্সেল রাখতে চান, তাহলে কি হবে? যদি আপনি বর্ডার উইডথটা 20 পিক্সেল দেন, তাহলে কি হবে যে সব জায়গায় সমানভাবে আপনার 20 পিক্সেল, এটা আমরা একদম ফার্স্টে ইউজ করছিলাম। ঠিক আছে? সব জায়গায় সমানভাবে 20 পিক্সেল হয়ে যাবে। দেখেন সব জায়গায় সমানভাবে 20 পিক্সেল হয়ে গেছে। ওকে? সো আমরা চাইলে এমন করে করতে পারি, বা সরাসরি আমরা
এগুলাকে কমেন্ট করে দিলাম। ধরেন আমি সরাসরি শুধুমাত্র এই জিনিসটাই রাখি যে আমার দরকার নাই আমার 4 রকমের ভ্যালু। আমি চাচ্ছি সব জায়গায় 5 পিক্সেলের একটা সলিড ভ্যালু থাকুক। তার পরবর্তীতে এটা হচ্ছে মানে যে বর্ডার স্টাইলটা হবে সলিড। এটার অনেক ধরনের প্রকারভেদ আছে। একটা হচ্ছে ড্যাশ আছে, তারপর হচ্ছে ডটেড আছে, ডবল আছে। সো আমার এটা দরকার নাই। আমি চাচ্ছি সলিড হইতে এবং কালারটা লাল রাখতে। তো আমি কি করলাম? শুধুমাত্র বর্ডার প্রপার্টিজ করলাম। এবার কিন্তু বর্ডার উইডথ বলি নাই, বর্ডার স্টাইল বলি নাই, কালার বলি নাই। আমি একটার মধ্যে সবগুলাকে নিয়ে আসতেছি। ঠিক আছে? একটার মধ্যে সবগুলাকে নিয়ে আসতেছি। এই যে দেখেন একটার মধ্যে সবগুলোকে আইনা আমি করলাম কি সুন্দর মতো বসে দিলাম। এখন যদি আপনি বর্ডার রেডিয়াসটা বাড়াইতে চান, মানে বর্ডার রেডিয়াসটা কি ওই যে সাইডে আপনার কোণার মধ্যে একটু সামান্য একটু বাড়বে কমবে, এই যে এটা আপনার আলাদা করেই লিখতে হবে। ঠিক আছে? এটা আপনি ধরেন 5 পিক্সেল দিলেন। দেখেন এটা 5 পিক্সেল একটা সাইডে একটা বাঁকা একটা দাগ হয়ে গেছে। তো আপনি যদি চান এটা আরেকটু বাড়াই দিতে 15 দেন, ধরেন 15 দিলেন। দেখবেন এটা আপনার 15 পিক্সেল হয়ে গেছে। তো সবাই ধরতে পারছেন কেমন করে করতেছি ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা। ঠিক আছে। আশা করি মানে বুঝতে পারছেন যে একটা জিনিসকে কতভাবে সিএস অ্যাকচুয়ালি এপ্লাই করা পসিবল। ঠিক আছে? জি তো ভাইয়া। আচ্ছা, তো আমরা মোটামুটি আ এইখানে ব্যাপারটা বুঝে গেছি। কালার কেমন করে দিতে হবে, উইডথ কেমন করে দিতে হয় বা কি। তো আমরা ধরেন আরো কয়েকটা জিনিস একটু দেখি। আ সেটা হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে আমার যে বডিটা আছে একটু খেয়াল করেন। এই যে আমাদের কোডগুলো কোথায় আছে সবাই একটু বলেন তো, চিন্তা করেন তো একটু কোথায় আছে কোডগুলো? বডিতে। হ্যাঁ, বডির ভিতরে HTML আছে। বডিতে আছে। হ্যাঁ, পুরা HTML তো পুরোটা ট্যাগ। কিন্তু মানে মেইনলি কোডগুলো কোথায় আছে? বডির ভিতরে, রাইট? এখন বডির আপনি ভিতরে। চাচ্ছেন যে বডির ভিতরে একটা আলাদা সিএসএস দিতে। এটা কি সম্ভব? সম্ভব কিনা? কি মনে হয়? আমাদের বডি তো একটা ট্যাগ। ট্যাগের ভিতরে কি আমরা সিএসএস দিতে পারি না? জি সম্ভব। ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা কি করব? যে একটা বডি লিখলাম। বডি লিখলাম। লেখার পর এটার ভিতরে আমি একটা সিএসএস দেই। ধরেন আপনি দিলেন যে ব্যাকগ্রাউন্ড কালার। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন যে এই যে খাকি কালারটা দিলেন। ঠিক আছে? দেখেন আমার পুরো বডির ব্যাকগ্রাউন্ডটা দেখেন খাকি কালারটা এসে পড়ছে। ব্যাপারটা মজার না? সবাই বুঝতে পারছেন কেমন করে করলাম? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন ধরেন আপনি চাচ্ছেন বডির ভিতরে একটা ছবি দিতে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করতে। তখন কি করবেন? তখন হচ্ছে ধরেন আপনি এটাকে কাইটা দেন। আপনি এখানে একটা দিলেন প্রপার্টি এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ। তার পরবর্তীতে আমাদের সিএসএস এর আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা যখন নরমালি ইমেজ ট্যাগ ব্যবহার করতাম, ইমেজ ট্যাগটা ব্যবহার করার সময় আমরা কি নরমালি জাস্ট একটা ইমেজের সোর্স দিয়ে দিতাম, href একটা অ্যাট্রিবিউট ইউজ করতাম, তাই না? কিন্তু আমরা যখন সিএসএস দিয়ে কোনো একটা বডির ব্যাকগ্রাউন্ডে ছবি বসাবো, ঠিক আছে, বা কোনো একটা প্রপার্টির ভিতরে ব্যাকগ্রাউন্ডে ছবি বসাবো, তখন জাস্ট হচ্ছে আমাদের এরকম একটা লেখা লিখতে হবে ইউআরএল কথাটা লিখতে হবে, তারপর এরকম একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে? এরকম একটা ব্র্যাকেট ইউজ করে সেমিকোলন দিয়ে জিনিসটা শেষ করতে হবে। তো এখন এটার মাঝখানে আমরা একটা ইনভার্টেড কমা দেবো। এখানে একটা দিব এবার। আগের মধ্যে ২ টা দিতাম, আমরা একটা দিলাম। এবার ছবিটারে নিয়ে আসবো। ছবিটা কোথায় আছে? ধরেন আমি একটা ছবি ডাউনলোড করি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এরকম দিলাম একটা। ঠিক আছে? ইমেজে গেলাম। আমরা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে আনি। ধরেন এটা। এটা বেশি ছোট হয়ে যায়। এটাও ছোট। আমরা একটু বড় ইমেজ খুঁজি। এই যে এটা আমরা ছবিটা ইউজ করব। ধরেন আপনি এই ছবিটা আনতে চান। এত ছোট হইলো কেন? তাহলে আমরা ছবিটার ওপেন করি, দেখি এটাতে পারি কিনা বড় করতে। এই যে এটা। আচ্ছা দেখেন এই ছবিটা আমরা ইউজ করলাম। তা আমি চাইলে সরাসরি এই লিঙ্কটারে কপি করে আয়না কোথায় বসাতে পারি? এখানে বসাতে পারি। দেখি তো কাজ করে কিনা। দেখেন আপনার ছবিটা কিন্তু আইসা পড়ছে। সবাই খেয়াল করছেন? ছবি কিন্তু আইসা পড়ছে। ছবিটা কেমন করে আসলো? ছবিটা সরাসরি লিঙ্কটা বসা দিয়েছি দেখা। এখন ধরেন আপনি ছবিটা ডাউনলোড করবেন। সেভ ইমেজ দেন। আচ্ছা ভাই, ছবিটা কি এক পাশে আসবে না, না পুরো ব্যাকগ্রাউন্ডে আসবে? পুরো ব্যাকগ্রাউন্ড আসবে। আমি একটু বলতেছি ব্যাপারটা কি হচ্ছে এখানে। এখানে আরো কয়েকটা কাজ বাকি আছে আমাদের। আমি দেখেন এখানে একটা ছবি ইউজ করি। ছবির নাম দিলাম হচ্ছে বিজি ইমেজ। এই যে এই ধরনের আমি একটা নাম দিলাম। ঠিক আছে? এই ধরনের একটা নাম দিলাম বিজি হাইফেন ইমেজ। এই ছবিটারে দেখেন এখন আমি কোথায় বসাইতেছি? এই জায়গার মধ্যে আমি জাস্ট বিজি ইমেজটা বসাইলাম। এখন কথা হচ্ছে ছবিটা এইখানে কেন বসাইলাম? কারণটা হচ্ছে ছবিটা আমার ঠিক এই যে ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে ঠিক এটার পাশেই আছে, রাইট? তো আমি এই কারণে এটা এখানে দিলাম।
তো সেভ দিলাম, দেওয়ার পরবর্তীতে আমি যদি আবার এখানে আসি, কোথায় এখানে আসে, আমি যদি আবার রিলোড দিই দেখবেন ছবিটা ঠিকই জায়গা মতো আসছে। তো এখন কথা হচ্ছে দেখেন ছবিটা কিন্তু আমার একদম হুবহু ঠিক এটার মতো করে আসতেছে না, একটু মানে নিচে চলে গেছে, মানে পুরোটা কাভার হয় না। এটারে করার জন্য আমাদের আরো কয়েক লাইনের কোড করতে হবে। কিরকম? যে আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড, ধরেন এরকম একটা লিখলেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ, দেখেন কাভার করতেছেন এটা, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দিলাম, দেখি তো কি হয়, দেখি তো পরিবর্তন হয় কিনা। দেখেন এখন কিন্তু সুন্দর মতো পরিবর্তন হয়ে গেছে, এটা পুরোটা কাভার করে ফেলছে, রাইট? তারপর দেখেন এখন আমার হচ্ছে কন্টেন্ট, যেটা এরকম কন্টেন্ট অনুযায়ী আমার ছবিটা অনেক সময় চেঞ্জ হয়, ঠিক আছে? তো আপনারা আরো কয়েক লাইনের কোড আছে, এগুলো শিখে রাখবেন। সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে ছবিগুলো রিপিট হচ্ছে। কিরকম? ধরেন আমি একটা ছবি এরকম একটা বসাই, ধরেন একটা ছোট সাইজের ছবি বসাই, ধরেন আহ, দেখি তো এটা হয় কিনা, দেখি তো এইটা আমি ছবিটা ডাউনলোড করি বা এটার লিঙ্কটা বসে, দেখি তো কাজ হয় কিনা। দেখেন আমি একটা ছোট একটা সাইজের ছবি এনে বসাইতেছি, দেখি তো কি হয়। এই যে দেখেন ছবিটা দেখেন আমার কিন্তু রিপিট হচ্ছে, আপনারা খেয়াল করছেন? এই যে দেখেন ছবিটা খেয়াল করেন সবাই, এই ছবিটা কিন্তু আমার এইটা কোনটার জন্য ছবি ছিল, এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা রিপিট হচ্ছে। ধরেন আরেকটা ভালো ছবি আনি, ধরেন এটারে বসাই, এটা না আরেকটা অন্য একটা ছবি আনি, দাঁড়ান আমি এখান থেকে একটা ছবি আনি নিই, একটা ধরেন একটা পার্টিকেলস বা কোনো একটা ইমেজ বসাতে যাচ্ছি। ধরেন ছবিটা রিপিট হচ্ছে কেমন করে এটা বোঝানোর জন্য আর কি, দেখি তো এটা, আচ্ছা এটা আর একটু ভালো ছবি খুঁজি আমরা, ধরেন এইটাই। আচ্ছা এই ছবিটা আমি বসালাম, কপি করে লিঙ্কটা এখানে বসাই দিই। আচ্ছা এখন দেখেন ছবিটা কিন্তু দেখেন আমার রিপিট হচ্ছে, সবাই খেয়াল করছেন? রিপিট হচ্ছে কারণটা কি, কেউ একজন বলেন তো, মানে একটু চিন্তা করেন, মাথা থেকে একটু আইডিয়া আনেন। আমাদের আগের ছবিটা কিন্তু বড় সাইজের ছিল দেখে আমরা পুরোটা কাভার করতে পারছি, এখন ছবিটা কি দেখেন তো, সাইজে কি ছোট না, ছোট কি না? জি ভাইয়া, এটা সাইজ ছোট, হ্যাঁ সাইজে কিন্তু ছোট, তো যার কারণে হয়েছে কি ব্যাপারটা, যে সেই যেহেতু সাইজে ছোট, সে পুরো মানে আমার পেজটাকে কাভার করতে পারতেছে, যার কারণে সে কি করতেছে, কি রিপিট করতেছে। তো আমি একটা কোড ইউজ করব, যেটা নামটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিব, দেখি তো এখন কি হয়। এই যে দেখেন এখন কিন্তু এটা সুন্দর মতো আপনার হচ্ছে রিপিট ছাড়া মানে সেট হয়ে রয়েছে, যেহেতু ছবিটা ছোট সে পুরোটা কাভার করতে পারতেছে না, তারপরও সে যতটুকু পারতেছে ততটুকু করতেছে। এখন আমি আরেকটু বোঝানোর জন্য ধরেন আমি কোডগুলোরে হাইড করে দিই, ঠিক আছে? তাহলে আপনাদের ছবিটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে দেখতে। ধরেন আমি পুরো কোডটাকে হাইড করলাম, সেভ দিলাম। এই যে এবার ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু সুন্দর মতো আমার কোডটা অ্যাটলিস্ট মানে কি বলে, কোডটা হাইড করে দিলেও ছবিটা আমি বুঝতে পারতেছি কোথায় আছে। এখন ধরেন আমি ছবিটার নো রিপিট দিলাম, এখন আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা কোড আছে, মানে এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি আছে এবং এটার ভ্যালুটা হবে এরকম যে আপনি এটার সেন্টার দেন, লেফট রাইট এরকম করে চুজ করতে পারবেন আপনি কোথায় দিতে যাচ্ছেন। আমি ধরেন সেন্টার দিলাম, দেখেন তখন কি হচ্ছে, এটা সেন্টারে এসে পড়ছে, যদিও এটা আমার সাইজ অনুযায়ী ঠিক হয় নাই, মানে তারপর এটা সেন্টার হয়েছে। আপনি যদি চান এটা রাইটে নিতে, মানে ছোট সাইজের ছবিগুলো আর আপনি মানে মুভ করাইতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এটা রাইটে চলে গেল, ঠিক আছে? আপনি আবার এটারে আমি সেন্টারে নিয়ে আসলাম, ধরেন সেন্টারে আনলাম, এবার ব্যাকগ্রাউন্ড সাইজটাকে কাভার করে দেখি তো কি হয়। যেহেতু ছবির সাইজটা ছোট, ও চেষ্টা করবে যে এটার মধ্যে কাভার আপ করার জন্য, ঠিক আছে? তাহলে এটার আমি কমেন্ট করি, আবার দেখায় সেন্টারে আনলাম, এবার আমি এটাকে কাভার করি, দেখি কি হয়, ঠিক আছে? আমরা একটা একটা করে ট্রাই করে দেখি, দেখেন তো দেখতে কেমন দেখা যায়। দেখেন মানে ছবির সাইজ যত না বড়, এটার স্প্রেড করছে, এটার ভাইঙ্গা চুইরে এটার বড় করছে, ঠিক আছে? এই কারণে আপনারা যখন ছবি ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে ইউজ করবেন, তখন এমন একটা ছবি চুজ করবেন যেটা সাইজটা বড়, দেখতে দেখতে ছবিটা মানে মোটামুটি রেজুলেশন ভালো, ওই ধরনের ছবি ইউজ করবেন। যখন দেখবেন ছোট ধরনের ছবি ইউজ করতেছেন, তখন আপনি এই ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাবেন, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়েছে এখানে? জি ভাইয়া, বুঝতে আচ্ছা পারছি। তো আমরা চলেন আমাদের যেটা গন্তব্য ছিল, আমাদের ডেস্টিনেশন আমরা ফিরে যাই। আমাদের ছবিটার নামটা কি ছিল? বিজি ইমেজ। এখন দেখেন এই কোডগুলো ঠিকমতো কাজ করে কিনা। দেখেন এখন আমি যখন এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার নো রিপিট দিছি, যার কারণে
আমার ছবিটা কি হইলো যে কনটেন্ট অনুযায়ী এটারে সেট করে ফেলছে, ঠিক আছে? তা আমি ধরেন এগুলো উঠাই দিই, ঠিক আছে? জাস্ট এগুলো উঠাই দিই। আপাতত এই জিনিসটা আমার লাগবে না, সেভ দিলাম। দেখেন এখন আবার এটা আগের মতো বড় হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড পজিশনটারে আপনি একটা করে এনেবল করে দেখেন, ঠিক আছে? আপনার যেটা মন চায়। কারণ আপনার এটা পছন্দ যে আমি এটা আলাদা করে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? আপনার মন চাইলো আপনি এটা বাইরে এনে দেখেন কি অবস্থা, মানে আপনি কোডগুলো ইউজ করে দেখবেন যে না এটা তেমন একটা কোনো কাজ নাই, এটা দিলে কি না দিলে কি, সো এটার আমি কমেন্ট করে রাখতে পারি, ঠিক আছে? মানে এটা আপনি কমেন্ট করে রাখলেন, মানে ছবি অনুযায়ী আমার কোড কাজ করবে। তো আমি এটা এবার একটু ট্রাই করে দেখি কি হয়। দেখি তো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিলে কি হয়। দেখেন সেন্টার দিলে আমার এই জিনিসটা আসতেছে। তো যখন আপনি সেন্টার ইউজ করতেছেন তখন কিন্তু আপনার আবার এই জিনিসটা কাজে দিবে। তখন আপনি রিপিটটা দেন, নো রিপিট দেন। দেখবেন এই যে রিপিট হচ্ছে এটা আবার চলে যাচ্ছে। সো আপনার যখন যেটা প্রয়োজন আপনি আপনার সুবিধা মতো কোড ইউজ করবেন। সবাই বুঝতে পারছেন ছবিগুলো কেমন করে কাজ করে? জি ভাইয়া। আচ্ছা, তো আমি এটাই রাখি, কভারটাই শুধুমাত্র রাখি। এটা আমার পুরোটা কভার হয়ে থাকবে। তারপরে আর কি আছে? ধরেন আমি এখানে আ এখন ধরেন আপনি ছবিটা কোনো ফাইলের ভিতরে নিলেন। কথার কথা, আপনি এখানে একটা ফাইলের ভিতরে নিলেন, নাম দিলেন, ফাইলের নাম দিলেন ইমেজ, তারপর এটারে টাইনা এনে এখানে বসাই দেন। আমরা HTML এ কি দেখছিলাম? সবার মনে আছে যে একটা ছবি নিলে কি করতে হয়? জি ভাইয়া, প্রথম ফাইলের নামটা দেবো স্ল্যাশ, তারপরে ছবির নামটা। আচ্ছা, তো চলেন আমরা ফোল্ডারের নামটা লিখি। দেখি তো কাজ হয় কিনা। দেখেন ছবি আইসা পড়ছে। ঠিক আছে? আর যদি মনে করেন কোনো কারণে আমার একটা প্রশ্ন, হ্যাঁ, বলেন। যে যদি ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার করে ওইটার ভিতরে যদি ছবিটা থাকে তাহলে কি ব্যাকস্ল্যাশ দুইটা দিব? আচ্ছা দেখেন, ধরেন আমি সাধারণত এই ধরনের মানে আপনার একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার লাগবে না করা আপনার। আপনি একটার ভিতরে করবেন। মানে একটা স্ট্যান্ডার্ড থাকে না যে ধরেন আপনি আপনারা দেখবেন ভবিষ্যতে যখন আপনারা কাজ করতে যাবেন, এরকম দেখবেন যে অনেকগুলো ফাইল আছে আপনার, হ্যাঁ? তো আপনি আরেকটা ফাইল তৈরি করবেন। এখানে ধরেন আপনার আরো কয়েকটা ফাইল থাকবে যেটার মধ্যে আপনার থাকবে হচ্ছে ধরেন এরকম থাকবে যে একটা ফাইলের ভিতরে লাইক মানে বুটস্ট্র্যাপ নামে একটা ফাইল থাকবে। এটার মধ্যে আপনার আরো অনেকগুলো কাজ করতে হবে, হ্যাঁ? এই ধরনের কয়েকটা ফাইল থাকবে। তো আপনি কয়েকটা ফাইল ধরে কাজ করবেন। ধরেন এটার আপনি ফাইলের নামটা চেঞ্জ করে দিলেন। ধরেন এখানে আমি একটা ফাইল নিয়ে আসি। ধরেন একটা ফাইল দিলাম এরকম যে এখানে একটা ফাইল থাকবে এরকম আপনার অ্যাসেটস। এটার ভিতরে ধরেন আপনার অনেকগুলো ফাইল থাকবে। এটার মধ্যে আপনি একটা করে ইমেজ থাকতে পারে কিংবা অন্যান্য ফাইলও থাকতে পারে। তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা। এতগুলো ফাইল আসলে সাধারণত কেউ ক্রিয়েট করে না। তো তারপর আমরা দেখি কাজ করে কিনা এটার ভিতরে। অ্যাসেটস দিলাম, ইমেজ দিলাম, তারপরে এটা দিলাম। ঠিক আছে? আপনি একটার পর একটা জাস্ট হচ্ছে ওই যে মনে আছে আমরা হচ্ছে আপনারা যারা সি প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন তাদের জন্য হয়তো এই জিনিসটা ইজি হবে। তারপর আমি দেখাচ্ছি। দেখেন আমাদের ছবি কিন্তু ঠিকই পাইছে। জাস্ট হচ্ছে একটা ফাইলের ভিতরে ধরেন অ্যাসেটস নামে একটা ফাইল আছে। এটার ভিতরে আরেকটা কোন ফাইল আছে? ইমেজ ফাইলটা আছে। ইমেজ ফাইলের ভিতরে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে। যার কারণে আমি একটা স্ল্যাশের পর একটা স্ল্যাশ দিয়ে গেলাম। সবাই বুঝতে পারছেন কি করছি এখানে? জি ভাইয়া। আচ্ছা, ওই ফুল ফাইলগুলো শো করার আরো কয়েকটা ওয়ে আছে। আমি এটা দেখি সামনের ক্লাসে আপনাদের দেখাবো না। তো জি আপাতত ভাই, জাস্ট আজকে আর পারেন না ভাইয়া, আজকে আর অনেক বাড়াবো না? মাত্রা বেড়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। তো মানে আজকে ক্লাসটা করে কি সবার কেমন লাগতেছে? সিএসএস কি মানে মজা লাগতেছে? কালার-টালার দেওয়া যাচ্ছে, ছবি আনা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া, মজারই একটা। আচ্ছা, তো এটা একটু বাসায় একটু প্র্যাকটিস করেন। ভিডিওটা দেখেন। দেখে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনাদের কনফিউশনও ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে গ্রুপে মেসেজ দিবেন। যে আপনারা এই যে আমাদের একটা গ্রুপ আছে ধরেন এই যে WhatsApp গ্রুপ আছে এখানে সবাই জাস্ট হচ্ছে মানে মেসেজ দিবেন। আপনি যেটাই প্র্যাকটিস করেন যে আমি আজকে এটা প্র্যাকটিস করছি, আমার এই ফাইলটা এটা। আপনি একটা ছবি তুললেন, একটা স্ক্রিনশট নিয়ে আপনার গ্রুপে পোস্ট করলেন, হ্যাঁ? মানে এইটাই মানে আপনি যে কাজ করতেছেন আপনি নিজে শেয়ার করেন। আপনাকে দেখে আরেকজন ইন্সপায়ার হবে। এটাই। তো যাই হোক আজকে নতুন ক্লাস করতেছেন এরকম কয়জন আছেন? একজন ফাহিমা আপু নামে একজন আছেন। এছাড়া আর কেউ আছেন? নতুন ক্লাস করতেছেন এরকম কেউ? আছে ভাইয়া, নাম কি আপনার? মাহমুদ হানিফ। মাহমুদুল্লাহ হাসান হানিফ। আচ্ছা, আপনি কি ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছেন? জি না, আজকে অ্যাড হয়ে নিব। আচ্ছা ঠিক আছে। একটু সাইফ খান ভাই আপনি একটু কাইন্ডলি গ্রুপের লিংকটা আর হোয়াটসঅ্যাপ লিংকটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন। সাইফ খান ভাই আছেন? ভাই দেওয়া আছে চ্যাটের ভিতরে। আচ্ছা, চ্যাটে মানে যারা পরে জয়েন করে মানে জিনিসটা হচ্ছে যেমন আমি পরে জয়েন করছি তো আমি আবার লিংকটা দেখতে পারতেছি না।
তো আপনি জাস্ট হচ্ছে উপরের লিঙ্কটা একটু আরেকবার একটু কপি পেস্ট করে দেন। হয়তো পারে যে অনেকে দেরিতে জয়েন করছে, নাও দেখতে পারে। সো দিয়ে রাখলেন আরকি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যদি কোনো গ্রুপ রিলেটেড ঢুকতে অসুবিধা হয়, সাইফ খান ভাই আমাদের হচ্ছে গ্রুপের অ্যাডমিন আছেন। WhatsApp এ উনি অ্যাডমিন আছে। সো আপনাদের কোনো সমস্যা হলে ওনাকে বলবেন বা ডিরেক্ট আমাকে বললেও চলবে। ওকে? আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস রিলেটেড বা যেকোনো কিছু জানার আছে? কোনো কিছু? কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। কোর্স রিলেটেড বা যেকোনো ধরনের কোয়েশ্চেন। আমি অনেক কোয়েশ্চেন করার জন্য আপনাদেরকে ইন্সপায়ার করি যে ভাই আপনি কোয়েশ্চেন করেন। মানে কোয়েশ্চেন আপনাদের হয় কি যে অনেকের মধ্যে সংকোচ বোধ থাকে যে ভাই আমি তো শিখতেছি কম, মানে নতুন শিখতেছি, কোয়েশ্চেন হয়তো ওরকম মাথায় আসে না। তারপরেও আপনার মাথায় যাই আসে কোর্স রিলেটেড বা ওয়েব ডিজাইন রিলেটেড বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস রিলেটেড বা আমার কোনো এক্সপেরিয়েন্স যদি শেয়ার করতে হয় সেটাও জিজ্ঞেস করবেন। আমি আপনার নির্দ্বিধায় বলব। ঠিক আছে? ভাইয়া আমার মনে হয় এটা পরেই আসবে, বাট আমি হ্যাঁ, জানতে চাচ্ছি হ্যাঁ বলেন। আসবে কি। ধরেন আমরা একটা চাকরি অ্যাপ্লাই করতে গেলাম, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ছোটকে ইন জেনারেলি করি, একটা আসলো, একটা পদের করলাম, ক্লিক করলাম, তারপর অনেক বড় একটা বক্স আসে, এগুলো আমার ফিল আপ করতে হয়। ওইগুলা কি এটা দিয়েই তো সম্ভব না? এটা পরে আসবে না? আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে এই যে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করি আমরা, তারপর হচ্ছে কোনো হ্যাঁ, কিছু নিবন্ধন ফর্ম বা এই তো হ্যাঁ, আমরা এই ধরনের ফর্মের কাজ করব। এই ধরনের ফর্মের এই যে আপনি একটা ভালো কথা বলছেন, আপনি যে এই ধরনের একটা ফর্মের কথা বলছেন, আমরা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু শুধুমাত্র নিবন্ধন চাকরিরই না, অনেক ধরনের ফর্মও আছে যে আমরা ধরেন যে কোথাও আমাদের ইনফরমেশনগুলো দেওয়া লাগে। বলে যে আপনার কনট্যাক্ট নাম্বার দেন, আপনার ইমেইল অ্যাড্রেস দেন, আপনার ফুল নেমটা লেখেন, লাস্ট নেম লেখেন বা আপনার অ্যাড্রেস লেখেন। এই ধরনের অনেক ধরনের ইনফরমেশন আমরা পাই না? পাই কি না? বা আমরা যে গুগল ফর্মে ফর্ম ফিল আপ করি, ওখানে আমাদের যে ধরনের ডাটাগুলো আমরা দিই, এই ধরনের ফর্ম বানানো আমরা শিখবো। এবং মজার বিষয় হচ্ছে এই ফর্মগুলো বানানোর জন্য মার্কেট প্লেসে আলাদা ধরনের কাজও আছে। আপনাদের দেখাই দিই, মার্কেট প্লেসে এই ধরনের কাজগুলো দেখেন কেমন ডিমান্ড। এই যে ধরেন আমি কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ করতেছি, দেখেন দেখেন আই উইল মেক অ্যান্ড ফিক্স কন্ট্যাক্ট ফর্ম 7, $5 দিয়ে সে এই জিনিসটা করে। তারপর সে হচ্ছে পিএইচপি কন্ট্যাক্ট ফর্ম বানায় ইমেল স্ক্রিপ্ট সহ $5 দিয়ে। তারপর দেখেন আই উইল ফিক্স বাগস ইন এইচটিএমএল সিএসএস পিএইচপি কন্ট্যাক্ট ফর্ম বা ওয়ার্ডপ্রেস ইস্যুস। এখন কথা হচ্ছে যে আমরা কোন ধরনের ফর্ম বানানো শিখবো? আমরা এইচটিএমএল দিয়ে ফর্ম বানানো শিখবো এবং আমরা হচ্ছে আপনার কি বলে ওয়ার্ডপ্রেসে মূলত হচ্ছে এই জিনিসটাকে বেশি ফোকাস করবো। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করব। তারপর হচ্ছে যে আপনার এগুলোকে আমরা সেলও করতে পারবো। আমরা বিভিন্ন ধরনের $5-10 কিংবা দেখেন এই ব্যক্তি তো অনেক বেশি না। এই ব্যক্তি হচ্ছে যে আপনার প্রায় $200 মতো নেয়। সে হচ্ছে ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু একটা ব্যবহার করে, যার কারণে একটু বেশি অ্যামাউন্টে চার্জ করতে পারে। সো আপনারা তারপরেও আপনারা যতটুকুই শিখেন, আপনারা মোটামুটি $5 থেকে $50 পর্যন্ত চার্জ করতে পারবেন। এখন ফর্ম কিন্তু ওই যে আমরা যেটা বলছিলাম যে আমরা একটা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করব, যেটাতে হচ্ছে আমাদের কোড করা লাগবে কম, কিন্তু আমরা অনেক ধরনের কাজ করতে পারবো। ওইটা দিয়ে আমরা অনেক ধরনের সুন্দর, সুন্দর ফর্ম তৈরি করতে পারবো। ওইটাতে অনেকগুলো প্লাগইন আছে, গ্র্যাভিটি আছে, নিনজা ফর্ম আছে, ডাব্লিউপি ফর্ম আছে। সো ওইগুলা দিয়েও আমরা কাজ করব এবং এই প্লাগইনগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন, এই আরকি। ঠিক আছে? ভাইয়া আপনি কি কি মার্কেট প্লেসে কাজ করেন? আমি হচ্ছে ফাইবারে কাজ করি, আপওয়ার্কেও কাজ করি। কিন্তু মূলত হচ্ছে মার্কেট প্লেসের বাইরে আমার বেশি কাজ করা হয়। কারণ মার্কেট প্লেসে আমি যখন নতুন ফ্রিল্যান্সিং করতাম, তখন আমি মার্কেট প্লেসে কাজ করতাম। বাট আমি যেহেতু গত ৫-৬ বছর যাবত কাজ করতেছি, আমার ম্যাক্সিমাম বায়ারই হচ্ছে আমার বাইরে নিয়ে আসছি আমি। আমি হচ্ছে ডিরেক্ট আমাদের একটা এজেন্সি আছে। আমরা তাদের কাছ থেকে পেমেন্টটা পেপ্যালে নেই বা ব্যাংক পেমেন্ট নেই, ট্রান্সফার ওয়াইজে নেই বা পেইউইনারে নেই, এই আরকি। তো আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে বাইরে। আমরা হচ্ছে আমাদের মানে আমাদের ক্লায়েন্টগুলো ইউএস বেসড ক্লায়েন্ট আছে, ইউকে আছে, কানাডিয়ান, নেদারল্যান্ডস। তারপর হচ্ছে মোটামুটি আমাদের ওয়ার্ল্ড ডমিনেশন অলমোস্ট আপনার হচ্ছে 20-24% বা আপনি ধরেন 30% মোটামুটি। আমরা মোটামুটি অনেকগুলো কান্ট্রির সাথে কাজ করার সুযোগ হয়েছে আচ্ছা আমাদের। ভাইয়া, এটা জি। মানে পার্সোনাল কোশ্চেন করি, আপনার মানে এভারেজ ইনকাম কেমন হয়? আচ্ছা, না ইনকাম যদি না আমি বলি ইনকামের বিষয়টা হচ্ছে মানে এটা আসলে শেয়ার করা উচিত না। সেলারি, বয়স এগুলো জিজ্ঞেস করতে নাই। তারপর আমি আপনাদের এতটুকু আইডিয়া দিতে পারি যে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারতেছি, আমার সংসার চালাতে পারতেছি। আমি খুব অল্প বয়সে বিয়ে করছি। মানে অল্প বয়স বলব না, মানে আমার মতো এই বয়সটাই সুইটেবল বিয়ে করার মতো। তো যাক আমি আমার এই তো যেটা বললাম সংসার সামলাচ্ছি, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছি। তার পাশাপাশি আমাদের একটা এজেন্সি আছে 18 জনের একটা মানে টিম। সো সবাইকে সেলারিটা দিতে পারতেছি। সো বুঝতে পারতেছেন কতটুকু হওয়া উচিত একটা মানে জি মানুষের ভাইয়া, চলার জন্য। এটাই জানার ছিল। এটা এটাই, ইন্সপায়ার জানলে। এটাই। তো আসলে জিনিসটা হচ্ছে মানে আমি সবসময় মনে করি একটা জিনিস যে মানে মানুষ অনেক ধরনের মোটিভেশন নেয়, রাইট? যে আমার মোটিভেশন আমরা ভিডিও দেখি বা যে বিভিন্ন কাজ করার জন্য এটা সেটা করি। আমার মতে হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশনটা আপনি নিজে। যে আপনার ডিমান্ডটা কি?
আমার ডিমান্ড যেমন থাকে যে আমার প্রত্যেকদিন এটা চিন্তা করতে হয় যে আমার আগামী দিনটা আমি কেমন করে চলবো, ওইটার জন্য আমার একটা আর্নিং সিকিউর করতে হবে। আমি হইতে পারে যে আগামীকাল বেঁচে নাও থাকতে পারে, আমার ফ্যামিলি কেমন করে বেঁচে থাকবে, তাদেরকে একটা যেন তারা বেঁচে থাকে, তাদের ওই সয়-সম্বলটুকু রক্ষার দায়িত্ব আমি নিজের মাথায় নিয়ে যতটুকু করা দরকার এটার আপনি মোটিভেশন হিসেবে কাজে লাগাবেন। তো সবার মোটিভেশন একরকম থাকে না। তো আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স কিংবা আমার ওপিনিয়নটা আপনার কাছে শেয়ার করলাম যে মানুষের ডিমান্ড একেক রকম থাকে। আপনার ডিমান্ড হতে পারে যে আমার ইউনিভার্সিটি ফিসটা এই মাসের মধ্যে আমার ম্যানেজ করতে হবে। এটার জন্য আমার কাজ করতে হবে। এটার জন্য আমার যেটাই করা লাগে সেটা করব। যেমন আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমি পার্ট টাইম জব করতাম। এখানে সেখানে রাস্তায় দাঁড়ায় মার্কেটিং এর জব করছি। তারপর হচ্ছে মানে আমি চা মানে অনেক ধরনের কাজ করছি। আমি জাস্ট আপনাদের এটাও বলি যে আমি চা'র দোকানে চা পাতা সাপ্লাই পর্যন্ত দিছি। কথা হচ্ছে যে এটাই যে আপনার কোনো কাজ ছোট না। আপনি যেকোনো জায়গা থেকে উঠে আসতে পারেন। আপনার কাজটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে আপনি কেমন করে করতে পারতেছেন। একটা সময় আমি এক জায়গায় ছিলাম যে আমি এক জায়গায় আটকে থাকবো তা কিন্তু না। রাইট? সো আপনার বিজনেস কিংবা আপনার চাকরি-বাকরি আপনার আর্নিং একটা সময় এটা গ্রো হবেই। জাস্ট হচ্ছে বিশ্বাস রাখতে হবে নিজের উপর এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর হচ্ছে আপনার আশেপাশের মানুষজনের জন্য কেয়ার করতে হবে এতটুকুই। ওকে? যাক আজকে অনেক বাড়তি কথাবার্তা বললাম। তো আজকের ক্লাসটুকু এতটুকুই থাকুক। আর ক্লাস রিলেটেড বা কোনো কোয়েশ্চেন আছে? নাহলে আমরা এখানে আজকে শেষ করব। আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিব আরকি। রেকর্ডটা পজ করব এখানে। ভাইয়া জি ভাইয়া বলেন। হ্যালো জি বলেন। হ্যালো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বলেন ভাইয়া। ভাই, আমি কালকে যে হোমওয়ার্ক দিছিলেন না, হোমওয়ার্ক করছিলাম তো একটা ছবি দিছি, ছবির উপরে মাই ফটো লিখছিলাম। আচ্ছা। তো ইয়ার মধ্যে ওয়েবসাইটে গেলে দেখা গেছে কি আমার ওইটা ছবির লেফট সাইডে চলে আসে লেখাটা। আচ্ছা একটু আমাকে দেখান তো। স্ক্রিনটা শেয়ার করে দেখান। স্ক্রিন কেউ শেয়ার করবো? আচ্ছা স্ক্রিনটা শেয়ার করবেন হচ্ছে আপনি মাউসটা নেন। আপনার মাউসটা একটু নাড়াচাড়া দেন। নাড়াচাড়া দিয়ে দেখবেন যে এই জায়গাটার মধ্যে হচ্ছে এই যে কলের অপশনগুলো আছে যে মিউট করা, তারপর হচ্ছে লিভ কল, তারপর ওখানে একদম ডান পাশে দেখেন আপনার মানে একটা জিনিস আছে এরকম যে আপনার আমি দেখাচ্ছি। প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে দেখেন আপনার নিচের দিকে। আপনার ছবিটা যেখানে থাকে তার একটু নিচের দিকে দেখেন ডান পাশে আপনার প্রেজেন্ট নাও নামে একটা অপশন জি আছে। জি ভাই, পাইছি পাইছি। ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা ছোট্ট একটা উইন্ডো আসে। ওই উইন্ডোর মধ্যে ইওর এন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আছে। এটার মধ্যে ক্লিক করবেন। করছেন? জি ভাই। করার পর দেখেন আপনার একটা স্ক্রিন দেখা যাচ্ছে। একটা মাঝখানে একটা স্ক্রিন দেখা যাচ্ছে। ওইটার উপরে মাউসটা দিয়ে ক্লিক করেন। তারপর দেখবেন একটা নীল কালারের একটা শেয়ার বাটন আসতেছে। খেয়াল করছেন? জি ভাই। এবার ওটাতে ক্লিক করেন। হয়ে গেছে কাজ। এবার দেখেন আপনি আপনার স্ক্রিনে চলে যান। কোথায় কি সমস্যা সেটা দেখেন। আচ্ছা এবার এই যে কোডে ভাই, যান, কোডে যান। এই মাই ফটো লেখাটা লেফট সাইডে চলে আসছে। আচ্ছা এবার কোডে যান। হ্যাঁ, এটা একটু বড় করেন। জুম দিতাম। হ্যাঁ, আচ্ছা এই যে মানে ভিজুয়াল স্টুডিও কোডটা একটু বড় করেন। মানে জাস্ট ম্যাক্সিমাইজ করেন উইন্ডোটা। উইন্ডোটা ম্যাক্সিমাইজ করেন। হ্যাঁ, এই যে মাই ফটোটা লেফট সাইডে আসছে কারণটা হচ্ছে আপনি এখানে কোনো মানে একটা ট্যাগ দিছেন এভাবে। এখানে যদি আপনি একটা H1 ট্যাগ দিতেন বা একটা H2 ট্যাগ দিতেন, মানে প্যারাগ্রাফ ট্যাগ দিতেন তাহলে দেখতেন জিনিসটা একটু ডিফারেন্ট ভাবে শো করতেছে। আপনি এখানে ও একটা কিছু আচ্ছা একটা ঠিক লেখেন। আছে ভাই, নরমাল ট্যাক্স আর আমি দিছি দেখে এরকম হইছে নাকি? হ্যাঁ, ট্যাগ ছাড়া এভাবে আসছে। আপনি যদি চান যে না আমি এখন একটা ব্রেক ট্যাগ দিব, আপনি একটা ব্রেক ট্যাগ ইউজ করেন দেখবেন ইমেজটা নিচে এসে পড়ছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো আমি ক্লাসটা পজ স্টপ দিচ্ছি। শেয়ারিং। ক্লাসটা পজ দিয়ে আমি হচ্ছে যে আপনার কি বলে ভাইয়া আমার প্রেজেন্টটা একটা নিয়ে প্রশ্ন। নিচ্ছি। হ্যাঁ, বলেন সমস্যা? বলছি ভাইয়া যে সিএসএস এর যে কাজটা করলেন, হুম, হুম। হ্যাঁ এখন মনে করেন যেমন আপনি এই হেডিং ট্যাগের যে সিএসএস দিলেন, এখন আমি যাচ্ছি আমার ইয়েতে লাইনে হেডিং ট্যাগ আছে তিনটা, হ্যাঁ, তিনটাতে তিনটাই আমার আলাদা আলাদা কালার হবে, মানে আচ্ছা। ওইটা কিভাবে, এটা কি ইনলাইন ভাবে দিব না আচ্ছা এটা একটা এটা একটা ভালো কোশ্চেন করছেন। আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা সামনের ক্লাসে পাবেন। আজকের ক্লাসে আমি জিনিসটা দেখাইতে চাইছিলাম কিন্তু আপনাদের জন্য একটু বেশি হয়ে যায়। ভাবলাম যে ঠিক আছে ওকে যেহেতু আপনারা বলতেছেন। সো সামনের ক্লাসে দেখাবো যে আমরা আপনারা চাইলে বাসায় বসে এটা নিয়ে একটু আলোচনা মানে কি বলে গুগল করতে পারেন। আমি আপনাদের একটা হিন্টস দিয়ে দিচ্ছি। সিএসএস এর একটা জিনিস আছে ক্লাস এবং আইডি। ঠিক আছে? আপনারা বাসায় এটা নিয়ে চাইলে ঘাটাঘাটি করতে পারেন। আজকের ক্লাসগুলো দেখবেন বা বাসায় প্র্যাকটিস করবেন। করার পর কারো যদি সময় থাকে বাসায় সিএসএস ক্লাস এবং আইডি নামে একটা জিনিস আছে। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনি যে কোশ্চেনটা করছেন এটা অ্যান্সারটা পাওয়া যাবেন। তারপর আমি আগামী ক্লাসের মধ্যে এই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করবই। যদি কেউ যদি চান যে না আমি একটু অ্যাডভান্স আলোচনাটা দেখে আসতে চাই তাহলে ইউটিউব করতে পারেন কিংবা গুগল করতে পারেন। ওকে? আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি।
আচ্ছা, শহীদুল ইসলাম, শাহিদুল ইসলাম আছেন? জি ভাইয়া আছি। কেমন আর সুইটি? জি ভাইয়া। রবিউল হোসেন, জি ভাইয়া, প্রেজেন্ট। উম্মে সালমা? এই ক্লাস থেকে লিভ নিতে পারবো? হ্যাঁ, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা লিভ নিতে পারেন। আর যাদের অ্যাটেন্ডেন্স হয়নি এখনো তারা থাকেন। আচ্ছা, উম্মে সালমা? উনি তো মনে হয় ক্লাস করছেন আজকে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস, নুসরাত, আব্দুল্লাহ আনাস? ছিল ভাইয়া, ছিল। আচ্ছা, শরীফুল ইসলাম, হৃদয়, তারপর হচ্ছে অপু বৈদ, জি ভাইয়া। ফয়সাল রাব্বি? জি ভাই, আমি গত ক্লাস করছিলাম, আমি বলছিলাম আচ্ছা, ভাইয়া প্রেজেন্ট। আচ্ছা, সমস্যা নেই, দিয়ে দিছি। তারপর হচ্ছেন খালিদ হাসান। জি ভাইয়া আছি ভাইয়া। আচ্ছা, তারপর মেহেদী হাসান। আচ্ছা, শিমুল চন্দ্র বর্মন। প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া আমার নামটা একটু ভুল আছে ভাইয়া। আচ্ছা, কি হবে আপনার নাম? SHE হবে, SHE এমইউএল। আচ্ছা, আপনি ক্লাসে কি অ্যাটেন্ড ছিলেন গত 2 ক্লাস? ভাইয়া আমার তো এক্সাম চলতেছে ভাই, ক্লাসটা আমি অ্যাটেন্ড ছিলাম না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। ওকে। আচ্ছা, ফারহাদ হোসেন? নাই। আচ্ছা, তারপর হচ্ছে নীলুফা ইয়াসমিন, উনি ক্লাসে ছিল। খোকন মিয়া? আচ্ছা, আশরাফুল আলম? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে নাজমুল হাসান মজুমদার? জি ভাইয়া আছে। সাইফ খান? আছেন, সাইফ খান ভাই তো ক্লাস করছেন। জি ভাই আছি। তারপর মেহেদী হাসান? জি ভাই আছি। তারপর হচ্ছে মাসুম বিল্লাল? মৃদুল সরকার? জি ভাইয়া আছি। তারপর খাদিজা সরকার? উনি তো মনে হয় ক্লাস করার কথা। খাদিজা আক্তার, সরি, খাদিজা আক্তার সরকার না। খাদিজা আক্তার, কাজল আক্তার আছেন আপনারা? ভাইয়া কেস দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, শেষ। ওকে। আচ্ছা, আজকে ক্লাসে নতুন কে আছেন? মানে ফার্স্ট ক্লাস এরকম কয়জন আছেন আজকে? আমি আছি ভাইয়া, মাহমুদুল হাসান হানিফ। আপনার নামটা কি অ্যাটেন্ডেন্স শিটে আছে? মানে আপনি না, রেজিস্ট্রেশন করছেন? না ভাইয়া নাই। আচ্ছা, আপনি ক্লাসে জয়েন করছেন কিভাবে? মানে আপনাকে লিংকটা কে দিছে? মৃদুল ভাইয়া সরকার। আমি দিছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। তা আপনাকে যে কাজটা করতে, আপনি রেজিস্ট্রেশন করছেন? না, আমি এখনো রেজিস্ট্রেশন করি নাই। আচ্ছা, আপনাকে হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে আমি একটু সাইটে দেখি, সাইটটাতে এই যে সাইটের মধ্যে ঢুকে আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশনটা, বা আপনি ওই যে আপনার মৃদুল সরকার ভাই, আপনার ফ্রেন্ডের সহায়তা নিতে পারেন। ওনার হেল্প নিয়ে আপনি ক্লাসটা করবেন। করার পর আপনার কয়েকটা ইনফরমেশন আমার লাগবে, সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপর হচ্ছে আপনার ফুল নেমটা আমাকে দিবেন। আচ্ছা, আপনি হচ্ছে এখনই আপনার একটা কাজ করেন, আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আর আপনার উপজেলা নেমটা, এই কয়েকটা জিনিস আমাকে দেন। নাম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আর উপজেলা নেম, ঠিক আছে? এই 4টা জিনিস এখন জি ভাইয়া নেই। এখনই চ্যাট বক্সে দিয়ে দিন। আচ্ছা, আরেকজন আপু ছিলেন, ফাহিমা আক্তার, আপনি আছেন? আচ্ছা, আপনারও সেম, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপর হচ্ছে ফুল নেম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই 4টা জিনিস, আর উপজেলা নেম, 5টা জিনিস। এই 5টা জিনিস চ্যাট বক্সে দিয়ে দেন, আর বাকিরা চাইলে লিভ নিতে পারেন। আমাদের ক্লাস এখানে শেষ। কারো অ্যাটেন্ডেন্স মিস হয়েছে? না হলে লিভ নিতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার কি জানার ছিল। জি, বলেন।